আমাকে নতুন বছরটা আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের সব শেষ হয়ে গেছে, কিছু শেষ করে দিয়েছে আমাদের। আমরা কিভাবে বাঁচবো বলেন? কি করবো বলো, কোনো উপায় নাই বাবু আমার। ওদের জন্য বৈশাখ শুরু হলো বিষাদ দিয়ে, আতঙ্ক দিয়ে, কান্না দিয়ে। ওয়াকফ বিক্ষোভের নামে হিংসা বহু মানুষকে নিজের রাজ্যেই বাস্তুহারা করেছে। নিজের বাড়ি ঘর থাকতেও তা ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে শিবিরে আশ্রয় নিতে হয়েছে। বাংলা নতুন বছরের প্রথম দিনটা ওদের প্রাপ্তি বলতে শুধুই ভয়, যন্ত্রণা আর চোখের জল। কাপড়ে পালিয়ে এসেছিল আতঙ্কতে, এই কাপড়েই আমরা পালিয়ে এসেছিলাম। এই যে কাপড়গুলো নতুন বছরে এখানে আমরা দিন কাটাচ্ছি, খুব দুঃখই কাটাচ্ছি। চোখ বন্ধ করলেই তারা করছে সেদিনের ভয়াবহ ছবি। ভয় কাটবে, ভয় কাটেনি, ভয় কাটেনি, ভয় কাটে এখনো তো আমরা আতঙ্ক। আমার বুকে হাত দিয়ে দেখেন, এখন দগদগ করছে। ছোট ছোট বাচ্চা কাঁপানির মতো, অসুখের মতো হয়ে যাচ্ছে। ভয়, আশঙ্কা, আতঙ্কে এখনো দিশেহারা। খুব অত্যাচার করছিল, তার ছেলে মেয়েগুলা, বাচ্চাগুলো, এমনি বাচ্চা খুব কানাকাটি করছিল। পাড়া জুড়ে সবার ঘরে তালা, কেউ কাঁদছেন শূন্য ঘরের দাওয়ায় বসে, কারো চোখে সর্বস্ব হারানোর জল, কেউ আবার নিজ ভূমি পরবাসী। কাম করে বিয়ে দিব, কাম করে পয়সা জমা, আমার কিছু না, সব তো আছে না, কিছু না, খাবার ঢুকে নাই, আপনি করে খাবার কিছু ভিতরে আটকা হয়েছে, লাথে লাথে মেরেছে, পায়ে আমার ব্যথা করছে। ক্যালেন্ডারে নতুন একটা বছর, হালখাতা, লক্ষ্মী পুজো, মিষ্টি মুখে বর্ষবরণ, শুভেচ্ছা বিনিময়। তবে সেই উৎসব স্পর্শ করল না শুক্রবার থেকে শুরু হওয়া অশান্তির আগুনে বিধ্বস্ত মানুষগুলোকে। ঘর উজাড়, কাজকর্ম শিখে, ওয়াকফ অশান্তি ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠা মুর্শিদাবাদ থেকে রাতারাতি ভিটেমাটি ছাড়তে হয়েছে বহু মানুষকে। দুঃখ, ক্ষোভে, আতঙ্কে এই দিশাহারা মানুষগুলোর কাছে এ কেমন বর্ষবরণ? বছর প্রথম দিন, কিন্তু আমরা উৎসব করি, তো আজকে আমরা বাড়িতেই তো ঢুকতে পারছি না। বছরের শুরু দিন তো এইভাবে কাটাচ্ছি, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। কোথাও সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে না পারার অক্ষমতায় আকুল কান্না। কিছু নেই, এমনকি একটু ভাত, যে আলু সিদ্ধ ভাত রান্না করে দেবো সেটাও আমার নাই এখন। কেউ বলছেন না পালিয়ে উপায় কি? আগুন জ্বালিয়ে দিচ্ছে, এভাবে মানুষ বাঁচতে পারে না সারা জীবন, ওই জন্য সব পালিয়ে যাচ্ছে। দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার সহ্য করতে না পেরে শামশেরগঞ্জ থানার বেতমনা গ্রাম থেকে নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে চলে আসতে বাধ্য হয়েছে একের পর এক পরিবার, এক কাপড়ে। শুধু পরিবারের সদস্যটির হাত ধরে বেরিয়ে এসেছেন ঘর থেকে। সঙ্গী হয়েছে শুধু দুঃসহ স্মৃতি আর একরাশ ভয়। স্বামী বাইরে থাকেন, দুই সন্তানকে নিয়ে একা মা ছুটে এসেছেন শিবিরে। 9 মাসের শিশুকন্যার হার্টের অসুখ, কবে ফিরবেন জানা নেই। তারপর পুরো ফেলে দিয়েছে। ইজ্জত নেওয়ার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু পারিনি। আমি একটা ইট ছিল, আমি আধলা ইটের বাড়ি মেরে আমি 2 সন্তানকে নিয়ে ফিরে এসেছি। অন্যান্যবার পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো করে প্রায় 200 প্যাকেট মিষ্টি বিলি করতেন পাড়ায়। কি থেকে যে কি হয়ে গেল বুঝে উঠতে পারছেন না বেতবনার রবি মণ্ডল। গণেশ পুজো করতাম, লাড্ডু দিতাম, এবার দিতে পারলাম না, এবার তো সব ভাঙচুর হয়ে গেল। দোকানে তো সব লুটপাট করে নিয়েছে, আমি তো জানলে পালিয়ে এসেছি। দোকান থেকে বাড়ি যেতে পেরেছিলেন না দোকান থেকেই একেবারে চলে আসতে? দোকান থেকেই চলে আসছে। বাড়ির লোকেদের কি খবর? বাড়ির লোকরা সব চলে এসছে, একসাথে এসছি। পয়লা বৈশাখ করতে পারলাম না, জানটা ফিরিয়ে পেয়েছি, এই খুব। এদিন ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে পয়লা বৈশাখে ত্রাণ শিবিরে আসা মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন কাপড়। সেই শাড়ি হাতে কান্নায় ভেঙে পড়েন এই মহিলা। 12 মাসে 13 পার্বণের প্রথম পার্বণ বলা হয় পয়লা বৈশাখ। সেই পয়লা বৈশাখ এভাবেই ত্রাণ শিবিরে বসে রয়েছেন গ্রামের পর গ্রামের বাসিন্দারা, কারণ শুক্রবার শনিবার তাদের গ্রামে তাণ্ডব চলেছে এবং সেই তাণ্ডবের পর কোনো মতে প্রাণ বাঁচিয়ে কেউ বা নৌকায়, কেউ বা সাঁতার কেটে এপারে এসেছেন মালদাতে, এবং মালদায় পার্লালপুর হাই স্কুলের ত্রাণ শিবিরে এভাবেই তারা বসে রয়েছেন। ভারত সেবাশ্রম তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে, তাদের হাতে বছরের প্রথম দিন নতুন শাড়ি তুলে দিয়েছেন, কারো হাতে নতুন লুঙ্গি তুলে দিয়েছেন, কারো হাতে নতুন গামছা তুলে দিয়েছেন, কারণ তাদের বক্তব্য অনুযায়ী বেশিরভাগ মানুষকেই এক কাপড়ে তাদের চলে আসতে হয়েছে। এই কাপড়েই আমরা পালিয়ে এসেছিলাম, এই যে কাপড়গুলো নতুন বছরে এখানে আমরা দিন কাটাচ্ছি, খুব দুঃখই কাটাচ্ছি। ভালোই কেটেছিল, সকাল থেকে পুজো পাঠ করতাম, নতুন নতুন বস্ত্র ছেলে মেয়েকে পুজো করতাম, কত আনন্দতে করতাম। এই যে মঙ্গলচণ্ডী উপবাস থেকে কত পুজো বাড়িতে দিতাম। শ্বশুর শাশুড়ি 2 সন্তানকে নিয়ে ত্রাণ শিবিরে পালিয়ে এসেছেন ধুলিয়ানের জয়শ্রী মণ্ডল।
প্রচণ্ডই খারাপ লাগছে, ভয় পাচ্ছি। আমরা চাইছি যেন আমাদের একটা সুরক্ষা দেওয়া হয়, ক্যাম্প দেওয়া হয়, বিএসএফের আমাদেরকে একটা পার্মানেন্টলি ক্যাম্প যেন থাকে শামশেরগঞ্জ থানায়। আর কতদিন বা এখানে থাকবো, সব কিছুই তো নষ্ট হচ্ছে, আমরা ফিরে যেতে চাই। 4 মাস আগে স্ট্রোক হয়েছিল, ঘর তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা। বেদবনার বাসিন্দা রাধানাথ মণ্ডল সঙ্গে আনতে পারেননি জীবনদায়ী ওষুধটাও। ব্লকের পেশেন্ট, আপনি ওষুধ পাচ্ছেন না, ওষুধ পাচ্ছি না। কালকে থেকে বলছে ওষুধটা দেন, ওষুধটা দেন, হার্টের ব্যায়াম আছে, ওষুধটা দেন, ওষুধটা এনে দিচ্ছে না। দুষ্কৃতীরা জ্বালিয়ে দিয়েছে ঘর। মঙ্গলবার মালদার ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন বৃদ্ধ দম্পতি। ওই যে ঝামেলা মারধর করছে, ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে, বিছান কাঁথা কাপড় চোপড় সব পুড়ে গিয়েছে, কিছু নেই। কিসে এলেন? হেঁটে এলাম নৌকা দিয়ে। নৌকা করে? হ্যাঁ। কিন্তু এই মানুষগুলোর যন্ত্রণার জন্য দায়ী কে? বিজেপি রাজ্যকে অশান্ত করতে চাইছিল বেশ কিছুদিন ধরে, একটা গভীর ষড়যন্ত্র। আজকে তো সামনে এসে গেছে যে ষড়যন্ত্রটা কত গভীর আর কতদিন ধরে হয়েছে। বাইরের থেকে টাকা পয়সা এসছে, বিজেপি অনেক টাকা পয়সা খরচ করেছে, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করেছে। শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে দুষ্কৃতকারীদের এনে লুটতরাজ করিয়ে, সমস্যা তৈরি করিয়ে, দাঙ্গা করিয়ে আবার তাদেরকে সযত্নে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে বিএসএফের তত্ত্বাবধানে। পয়লা বৈশাখ বাঙালির প্রাণের পার্বণ, কিন্তু যে মানুষগুলো নিজের রাজ্যেই বাস্তুহারা, কোথায় যাবেন কি খাবেন কিছুই জানেন না, তাদের কাছে আর কোথায় উৎসব, কোথায় আনন্দ? এই মানুষগুলোর কাছে বৈশাখ শুরু হলো বিষাদে, সব হারানোর হাহাকারে। মুর্শিদাবাদের জাফরাবাদের পাশের গ্রাম রানীপুর। ওয়াকফ বিক্ষোভের নামে হিংসা থাবা বসিয়েছিল এই গ্রামেও। সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা, জনশূন্য পাড়া, কারো দরজায় শিকল তোলা, কারো দরজায় ঝুলছে তালা। রানীপুর গ্রামের একাধিক গলিতে ঠিক এরকমই ছবি। গলিতে বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে গেলেই দেখা যাচ্ছে যে বাড়ির সামনে ঝুলছে এইভাবে তালা। শুধুমাত্র একটি বাড়িই নয়, ঠিক পেছনের বাড়িতেও একই ছবি, ডান দিকে যে বাড়ি রয়েছে সেখানেও দেখা যাচ্ছে একই ছবি, যে একটি নয় এক একটা বাড়িতে প্রায় দুটো করে তালা দেওয়া। মূলত এখানকার যারা বাসিন্দারা তারা গ্রাম ছেড়েছেন এবং একের পর এক বাড়িতে দেখা যাচ্ছে এইভাবে তালা ঝুলছে। গ্রাম ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন কেউ গিয়েছেন মালদায়, কেউ গিয়েছেন ঝাড়খণ্ডে, বা কেউ আত্মীয় স্বজনের বাড়িতে অন্যত্র মুর্শিদাবাদ জেলারই। মূলত যাতে প্রাণে বাঁচা যায়। এই ছবিটা কিন্তু শুধুমাত্র যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই গলিরই ছবি নয়, এই গ্রামের বিভিন্ন জায়গাতে এরকমই কিন্তু গলির ছবি দেখা যাচ্ছে। কোথায় গেছে বাড়ির সদস্যরা? এরা সব ঝাড়খণ্ড চলে গেছে। কেন? ওই যে আতঙ্কে সব বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে, তার জন্য আগুন জ্বালিয়ে দিচ্ছে। এইভাবে মানুষ বাঁচতে পারে না সারা জীবন, ওই জন্য সব পালিয়ে যাচ্ছে আগুন ধরে। ওয়াকফ বিক্ষোভের নামে হিংসা জ্বালিয়ে পুড়িয়ে খাক করেছে বহু মানুষের বাড়ি, দোকানপাট। ঘন্টার পর ঘন্টা ধরে চলছে আক্রমণ। অভিযোগ উঠেছে পুলিশকে ফোন করলেও তারা আসেনি। পুলিশকে ফোন করছে, বারবার ফোন করছে, তা পুলিশ আসছে না। পুলিশ কোনো কাজই করছে না। 4-5 ঘন্টা ধরে এখানে আক্রমণ হয়েছে, যোগাযোগ করা যাচ্ছে না। মানুষ এইভাবে আতঙ্ক হয়ে আছে, কি করে আসবে? আর ভালোভাবে প্রোটেকশন না হলে তো বাড়ি আসতে পারছে না। তিল তিল করে গড়ে তোলা ঘর, দোকান এক নিমেষে ভেঙে দেওয়া হয়েছে। এখনো সে কথা মনে পড়লে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই গ্রামেই যারা থাকেন বিভিন্ন বাড়িতে, তাদের মধ্যে কয়েকজন থাকতে পারলেও অধিকাংশই গ্রাম ছাড়া। যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ। ভিতর কান হয়ে যাচ্ছে, যে দৃশ্য মনে পড়ছে আর আসছি, আর তখন ভিতর পা হাত কাঁপছে, আমরা বাড়ি থেকে তাকাতে পারছি না। ওই দৃশ্যগুলো মনে পড়ে আমাদের উপরে খুব টর্চার করা হয়েছে। আমি এখনই এলাম যে দেখা আসি, তো এখন দেখেই আমার পা হাত কাঁপছে। এভাবে আমাকে নতুন বছরটা আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। জীবনটাই হয়তো থাকতো না। মৃত্যুকে দেখেছেন একেবারে চোখের সামনে থেকে। আমার ছেলেগুলো তো দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। আমার ছেলেগুলো বলছে মা আরো বাঁচবো না। আর আমাদের ওই ঘরে আমার বাড়ি বাজছে দরজাতে, আর আমরা দুজনে পিঠ লাগিয়ে আছি, আর ভিতর থেকে ধরে আছে, আর ওরা বাইরে থেকে ঠেলা মারছে। আমরা ভেবেছিলাম যে আর কাউকে দেখতে পাবো না, আর ওইখানেই মনে হচ্ছে আমরা শেষ হয়ে গেলাম। কিন্তু পরে থেকে কয়েকটা লোক এসে আমাদেরকে জোর করে বার করে টেনে আমাদেরকে বার করলো যে কি তোমরা তাড়াতাড়ি পালাও, আর বাঁচতে পারবে না, কিচ্ছু দেখতে হবে না, তোমরা পালাও। ভয়ে আতঙ্কে নিজের বাড়ি থেকেই পালিয়ে গিয়েছিলেন। নববর্ষের সকালে ফিরেছেন। লন্ড ভন্ড ঘর, যে ভ্যান নিয়ে কাজে যেতেন তাও চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা। নববর্ষের সকালটা ঠিক এরকম। একজন পরিবারের সদস্য তিনি যখন বাড়িতে ফিরলেন, দেখলেন
গত পরশুর মতন ছবিটা একই রকম রয়েছে, তাণ্ডবের ছবি। বাড়ির ভেতরে, বাড়ির বাইরে, এমনকি শুধুমাত্র ঘরের ভেতরে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগের চেষ্টা বা অগ্নিসংযোগ করা হয়েছেই তাই নয়, যে ভ্যানে করে কর্মক্ষেত্রে তারা যান বা পেট চালান, সেই ভ্যানও সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই বাড়ির যারা সদস্য তারা জানাচ্ছেন রাত হয়ে গেলেই বাড়ি ছাড়তে হচ্ছে, বাড়িতে থাকতে পারছেন না রাতে। না, আমরা এলাকা ছেড়ে আমরা থাকতে পারছি না, সব ঝাড়খণ্ড এদিক ওদিক পালিয়ে আছি। আর আমাদের এখানে তো দুষ্কৃতী আসছে, অনেকজন আসছে, একসঙ্গে 200-300 লোক আসছে। আমাদের তো এখানে পুলিশের কোনো সহযোগিতা নাই এখন পর্যন্ত। বাইরের ফোর্স এসে যা কিছু সহযোগিতা করেছে, বছরের শুরুর দিন তো এইভাবে কাটাচ্ছি, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। পুলিশে ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে ভেবে কুল পাচ্ছেন না এরা। যতদিন কেন্দ্র বাহিনী আছে ততদিন আমাদের একটু হয়তো ভরসা আছে, আবার কেন্দ্র বাহিনী চলে গেলে ফের হয়তো অত্যাচার করবে। পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন? কোনো ভরসা নাই। 8-10টা মোবাইল থেকে বারবার ফোন করা হয়েছে, শুধু এই আসছি আর আসছি, কোনো মুহূর্তে ওরা আসেনি। কার্যত জনশূন্য গ্রাম, বাড়ির সকলেও চলে গেছেন ঝাড়খণ্ড। তালাবন্ধ ঘরের দাওয়ায় ডুকরে কেঁদে উঠছেন অশীতিপর বৃদ্ধা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জের জাফরাবাদের ঠিক পাশের গ্রাম রানীপুর গ্রাম। এই গ্রামেরও একাধিক বাড়ি ফাঁকা রয়েছে, প্রায় 50টিরও ওপরে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘরেও কিন্তু কেউ নেই, তার কারণ প্রত্যেকে চলে গিয়েছেন। শুধুমাত্র একজন আত্মীয় পাশে থাকেন, তিনি এই ঘরের সামনে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলবো। দিদি, সবাই কোথায়? ঝাড়খণ্ড। কবে গেল, কেন গেল? ওই যে অত্যাচারের জন্য, খুব অত্যাচার করছিল। তার ছেলে মেয়েগুলা, বাচ্চা গেলে এমনি বাচ্চা খুব কানাকাটি করছিল, দিয়ে গেছে। কতটা ভয় পেয়ে গেছিলেন আপনারা? ভয় পেয়ে গেছে। এরকম গন্ডগোল হচ্ছিল? ওই যে সব মারামারি দেখেছে, এবার বড় বড় হাইসা আর তার বললে চলে এসছে। চোখ বন্ধ করলেই গ্রামবাসীদের মাথায় ভিড় করছে শুধু তাণ্ডবের স্মৃতি। 4-5 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে গেছে ওরা, সাইডে যত ছিল ওরা তাণ্ডব চালিয়ে গেছে 4 ঘন্টা ধরে একই রকম। ঘর বাড়ি গাড়ি সব আগুন লাগিয়ে দিচ্ছে, তারপর লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। ঠাকুমা কাঁদছে, ছোট ছোট বাচ্চা কাঁপানির মতো অসুখের মতো হয়ে যাচ্ছে। ডাক্তারখানা যেতে পারছি না, আমরা পরিষেবা কিচ্ছু পাচ্ছি না ভালোভাবে, প্রশাসন কোনো ব্যবস্থাই নেননি আমাদের। আমরা দেখেছি এর আগে সিএ এর সময়, আমি কালকে একটা অনুষ্ঠানও দেখিয়েছিলাম যে কতটা দিনের পর দিন সিএ এর বিরুদ্ধে এবং যে পয়েন্টগুলো নিয়ে আমাদের প্রশ্ন ছিল আমরা অনুষ্ঠান করেছি। কিন্তু গণতান্ত্রিক দেশে আমার আইন পছন্দ হয়নি বলে আমি নেবে আগুন লাগাবো, পরের পর সেই সিএ এর সময় যেরকম ট্রেন জ্বেলেছিলাম, আজকে পুলিশের গাড়ি থেকে, সরকারি সম্পত্তি থেকে প্রতিদিন পুলিশ কর্মীরা আহত হচ্ছেন। একদম সুমন, আমি আগের দিন এই প্রসঙ্গেই আপনাকে বলেছিলাম যে ওয়াকফ, যে উদ্দেশ্যে ওয়াকফ আইন আনা হয়েছে এবং তার পিছনে যে হেগেন এজেন্ডাগুলো রয়েছে, সেই এজেন্ডাগুলো কিন্তু অনেক লম্বা একটা পরিকল্পনা নিয়ে করা হয়েছে। কিন্তু সারা সেই জিনিসটা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করে, এইটা প্রতিবাদের ভাষা রেখে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর তৈরি করা যেত। কিন্তু এটা যেটা হচ্ছে সেটা আলটিমেটলি যে হিন্দুত্ববাদীরা এই ওয়াকফ আইনটা এনেছে এবং এনে তাদের যে বললাম লম্বা এজেন্ডা, সেই এজেন্ডাকে পূরণ করতে চাইছে, তাদের যে ফ্যাক্টরি গুলো আর কি, ধরুন গুজরাট। হ্যাঁ, কিন্তু পুলিশ কি করছে? আমি বলছি কসবার পুলিশের আত্মরক্ষার অধিকার আছে আর ধুলিয়ানের পুলিশের আত্মরক্ষার অধিকার নেই। এখানে সক্রিয় না হয়, পুলিশ যদি এখানে মানে আরো শক্তপোক্ত হবে এটাকে না আটকায়, তাহলে যেটা হবে, যে উদ্দেশ্যে আন্দোলন হচ্ছে ঠিক সেই উদ্দেশ্যটার উল্টোটা সফল হবে। সজল, আমি বলছি পুলিশের কোনো অধিকারই নেই। পুলিশের যদি অধিকার থাকতো তাহলে যে আসামিকে ধরে নিয়ে এসেছিল সেই আসামিকে ভবানীপুর থানা থেকে আবার সুস্থ করে ছেড়ে দিতে হতো না মুখ্যমন্ত্রী সে দাঁড়ালে পরে। আমার বলার বক্তব্য যে হিডেন এজেন্ডার কথা বললেন, যেটা দেখা যায় না উনি দেখতে পেয়েছেন, খুব ভালো কথা। কিন্তু যেটা দেখা যাচ্ছে দিনের আলোর মতন পরিষ্কার, আমি আপনাকে একটা কথা বলি, যেটা দিনের আলোর মতন পরিষ্কার দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলে বিরোধিতা করছেন। সেই মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী পুলিশের গাড়ি ভাঙছে, আর মুখ্যমন্ত্রী গত 3 দিন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, একটা শব্দ প্রয়োগ করছেন না। আমার বলার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের যা অবস্থা, এই অবস্থা যদি ইমিডিয়েট এখানে থামানো না যায়, এই আগুন কিন্তু পুরো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না উত্তরপ্রদেশে বেশি মুসলমান? আপনি বলুন, পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না হায়দ্রাবাদে বেশি মুসলমান? পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না কেরালায় বেশি মুসলমান? তারা কি ওয়াকফ বিলের পক্ষে কেন্দ্রীয় সরকারে? তারা আন্দোলন করছে না? তারাও তো আন্দোলন করছে। কিন্তু এখানকার এই মালদার ঘটনার পরে ছবি আপনারা দেখাচ্ছিলেন, পুলিশ গুলি চালাবে না, পুলিশ গুলি চালাবে না, এই যে ধারণাটা হয়ে গেছে, এই যে ধারণাটা হয়েছে, শুনে রাখুন,
যখন হামলা হবে তখন নাম ধরে হামলা হবে, পার্টি ধরে নয়। যে লুম্পেনাইজেশনের কথা বারবার আলোচনা হচ্ছে, এই লুম্পেনাইজেশন তো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, এবং যেখানে ব্যাপক হারে লুম্পেনাইজেশন সেখানে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে হয়তো পিছিয়ে আসছে, ব্যবস্থা নিচ্ছে না। আর যেখানে লুম্পেনাইজেশন কম, অর্থাৎ মাস্টারমশাইরা যাচ্ছেন, সেখানে আমাদের জাতীয় ভেজিটেবল বাঁশ হয়ে যাচ্ছে, বাঁশের লাঠির বাড়ি পড়ছে। দ্বিতীয়, লুম্পেনাইজেশন এবং কম্পিটিটিভ কমিউনালিজম কোরিলেটেড, অত্যন্ত স্বাভাবিক। যেখানে লুম্পেনাইজেশন হবে সেখানে এই ধরনের গোলমাল হবে, এবং সেই গোলমালের মাধ্যমে সামনের দিনের রাজনীতিটা বিবর্তিত হবে। অর্থাৎ গোটা ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে, এইভাবে গাড়ি পোড়ানোগুলো দেখানো হচ্ছে, তার মানে একদিকে প্রশাসন গাড়িগুলো পোড়াতে দিচ্ছে, অর্থাৎ বাবা গাড়ি পুড়ছে দেখে তুমি শান্ত হলে তো, আর অন্যদিকে সেই গাড়ি পোড়ানোটা দেখে উল্টো দিকে যারা, তারা মানুষকে বলছে তাহলে তুমি আমার পক্ষে এসো। ফলে পশ্চিমবঙ্গে শিক্ষকদের চাকরি নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে এই লুম্পেনাইজেশনের সঙ্গে কম্পিটিটিভ কমিউনালিজমকে কানেক্ট করে পশ্চিমবঙ্গের রাজনীতি বিবর্তিত হবে। আমি বলছি যে গোয়েন্দা ব্যর্থতা বলেও তো একটা বস্তু আছে, গোটা জেলায় জুড়ে এরকম একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা পুলিশের নলেজে নেই। তাহলে পুলিশের নলেজে আছে এবং হচ্ছে, এটার মানে হচ্ছে, আপনার কথা ধার করে বলি, যে আসলে আগুন জ্বালিয়ে রাখতে চাইছে পুলিশ কোথাও। এই যে এত হাজারে হাজারে লোক বেরিয়ে পড়েছে, বাচ্চা ছেলেরা বেরিয়ে পড়ছে, এরা কি জানে ওয়াকফ বিলে কি আছে? ওয়াকফ বিলটা কি? ওয়াকফ বিল কি আনা হয়েছে সেটা সুপ্রিম কোর্টে মামলা করা হচ্ছে, তা পেন্ডিং আছে কিনা? ওয়াকফ বিলটা কোনো আইন হয়েছে কিনা, এরা কি তা বোঝে? আসলে বোঝে না। এবং এদের পেছনে কেউ রয়েছে, উস্কানিমূলক একটা বিষয় রয়েছে, এদের নামিয়ে দেওয়া হয়েছে, আবহ তৈরি করা হচ্ছে, আবহ তৈরি করা হয়েছে, এবং এরা বুঝে গেছে পুলিশ কিছু তো বলবেই না, উল্টে পুলিশ আমাদের প্রোটেকশন দেবে, কাজেই আমরা যা খুশি তাই করতে পারি। আরো একটা কথা ভাবতে হবে, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তুই ভাবো আজকেই যখন কলকাতা পুলিশ কমিশনার বলছেন যে আমি পুলিশ প্রধান, পুলিশকে কেউ আক্রমণ করবে, পুলিশ তার অ্যাকশন নেবে না, এটা হতে পারে না শিক্ষকদের প্রসঙ্গে, তখন তো গত 3 দিন ধরে আমরা কি দেখছি? তার কারণটা ওরা জানে সত্যি সত্যি শিক্ষকদের কাছে কলমই ছিল, আর হয়তো এদের কাছে কলম নেই। পুলিশ থামাতে গেলে বা বাধা দিতে গেলে এরা পাল্টা মার খাবে। ফেসবুকে আমরা দেখেছি উড়ন্ত জোড়া পায়ের লাথি খেতে পুলিশকে, তারপর পুলিশ সেখান থেকে পালিয়ে গেছে। ফেসবুকে আমরা দেখেছি পুলিশের মুখ চেপে ধরেছে যে এখানে কেন এসেছিস। পুলিশ বুঝতে পেরেছে এটা কিন্তু নিরামিষ আন্দোলন নয়। নৈরাজ্যটা জয়ন্ত, নৈরাজ্যটা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি বলছি রাজ্য করে 14ই আগস্ট রাত্রে যখন ওই আক্রমণ হলো, তখন পুলিশ লুকিয়ে বাথরুমে পালাতে গেছিল, কারণ ছিল ওদিকে তৃণমূলের ছেলেমেয়েরা। আজকে এখানে দাঁড়িয়ে এই নৈরাজ্যের পরিস্থিতি যারা তৈরি করছে, তারা বলছে শাসক আশ্রিত দুষ্কৃতী, শাসক আশ্রিত দুষ্কৃতী। এর আগে বহুবার বলেছি, এই যে কম্পিটিটিভ মানে কমিউনালিজমের কথাটা যখনই বামপন্থীরা বলেন, তখন একটা খুব ভয়ঙ্কর কাজ করেন। এই ন্যারেটিভটা কিন্তু বিজেপির ন্যারেটিভ, কারণ এই যে তুলনামূলক সাম্প্রদায়িকতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার কথা যত বেশি করে বলবেন, তত বেশি করে কোন ন্যারেটিভটা সিদ্ধ হবে? হিন্দুত্ববাদীদের ন্যারেটিভটাই সিদ্ধ হবে। ওয়াকফ বিক্ষোভে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা যখন জ্বলছিল, মানুষ যখন প্রাণ বাঁচাতে এক কাপড়ে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছিল, নদী পেরিয়ে অন্য জেলায় গিয়ে আশ্রয় খুঁজছিল, তখন তৃণমূল সাংসদদের কারো ফুরফুরে মেজাজে চায় চুমুক, কারো মাছে ভাতে এলাহি খাবারের ছবি পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। ওয়াকফ প্রতিবাদের নামে প্রথম অশান্তি ছড়ায় জঙ্গিপুরে। তারপর একে একে শামশেরগঞ্জ এবং সুতিতে ছড়ায় অশান্তি। শুক্রবার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। মুর্শিদাবাদের বহু মানুষকে এক কাপড়ে নিজের ভিটে ছেড়ে নদী পেরিয়ে এভাবেই আশ্রয় নিতে হয় পাশের জেলা মালদায়। কেউ আবার আশ্রয় নেন ঝাড়খণ্ডে। আর শুক্রবারই ইনস্টাগ্রামে ফুরফুরে মেজাজে চা খাওয়ার 3টে ছবি পোস্ট করেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সঙ্গে রেখেন ফুরফুরে বিকেল, ভালো চা আর শান্ত পরিবেশ, তার সঙ্গে মিশে যাচ্ছি। রবিবারও যখন অশান্তির আগুন জ্বলছে, তখন দুপুরে সোশ্যাল মিডিয়ায় খাবারের ছবি পোস্ট করে তৃণমূলের আরেক সাংসদ ডেরেক ওব্রায়েন লেখেন, কলকাতার বাড়িতে দুপুরের খাবার, ভাত, ডাল, পালং শাক, ট্যাংরা মাছের ঝাল। আপনার রবিবারের দুপুরের খাবারে কি আছে? এই পোস্ট নিয়ে ডেরেক ওব্রায়েনের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান শনিবার ডোমকলে একটি যোগদান সভায় অংশ নিয়েছিলেন, যেখানে কংগ্রেস এবং সিপিএম থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগ দেন। এরপর একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন তিনি। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা যখন জ্বলছে, মানুষকে যখন নিজের ঘরবাড়ি ছেড়ে এক কাপড়ে পালাতে হচ্ছে, তখন তৃণমূলের 3 সাংসদের সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। নববর্ষের সকালেও শুভ পয়লা বৈশাখ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সেখানেও কোথাও মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। এদিনই মুর্শিদাবাদের জাফরাবাদে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের আরেক সাংসদ খলিলুর রহমান। মঙ্গলবার প্রশাসনের তরফে স্থানীয় গ্রামবাসীদের জন্য কিছু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেখানে পৌঁছতেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। গ্রামবাসীদের সাফ দাবি, নেতা মন্ত্রীদের ভরসা নেই, এলাকায় চাই কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প। স্থায়ীভাবে ক্যাম্প চাই, নইলে কোনো সুরক্ষা নেই। জাফরাবাদ রানীপুর দিকে কোনো সুরক্ষা নেই, আমরা স্থায়ী ক্যাম্প চাই। এখন যে লোকগুলো গেল 50% লোক ছিল, 50% লোক ছিল, কি সবাই আমরা স্থায়ী ক্যাম্প চাই। আমরা পুলিশ নেতা মন্ত্রী কোনো কিছু চাই না, আমরা স্থায়ীভাবে ক্যাম্প চাই। কোথাও গ্রাম জনশূন্য, কোথাও গ্রামে পা রাখলেই শোনা যাচ্ছে ডুকরে ওঠা কান্না। এই ক্ষতে মলম লাগাবে কে? অন্য বছর পয়লা বৈশাখের দিনটা নিঃশ্বাস ফেলার ফুরসত থাকে না মুর্শিদাবাদের ধুলিয়ানের ব্যবসায়ীদের, কিন্তু এবারের ছবিটা একেবারে উল্টো। হালখাতাই করতে পারেননি কেউ কেউ। আমরা এই শামশেরগঞ্জেরই একটি এই মুহূর্তে একজন ব্যবসায়ীর বাড়িতে রয়েছে। এই গদি ফের 4 দিন পরে খুলেছেন, কার্ডও কিন্তু ছাপানো হয়ে গিয়েছিল, হালখাতাও তারা করতে পারেননি। পুজো আমরা পোস্টপোন করতে বাধ্য হলাম, কারণ বাজার বসেনি। পুজোর যে সামগ্রী এবং যে পূজারি তারা সব আতঙ্কে আসতে পারছে না। তারা বলল, না দাদা আমরা আসতে পারছি না, আমাদের প্রাণ সংশয়। বিগত 50 বছর ধরে আজকের দিনেই হালখাতা করি পয়লা বৈশাখে, বিগত 50 বছর থেকে, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এটা পোস্টপোন করতে বাধ্য হলাম। কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, পুলিশ পিকেট রয়েছে, তবে তারপরও পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয় বলে দাবি করছেন হিন্দু ব্যবসায়ী। ফোর্স আছে, বিএসএফ আছে, ঠিকই আছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক, এটা সর্বৈবই মিথ্যা কথা। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়, এটা আমরা সব আতঙ্কে আছি, মানে আমরা প্রাণে বেঁচে আছি, এইটুকুই জাস্ট। করজোরে অনুরোধ করছি যেন বিএসএফ যেন পার্মানেন্ট ডিপ্লয়মেন্ট এখানে হয়। আমরা সংখ্যা লঘু যেহেতু এখানে যে কোনো সময় প্রাণ সংশয় হতে পারে। শামশেরগঞ্জ থানার একদিকে সঞ্জয় সাহার গদি, এর থেকে 500 মিটার দূরে শেখ মুজিবের দোতলা মিষ্টির দোকান। ওয়াকাপ অশান্তির জেরে ওই দোকানে ভাঙচুর, লুটপাট করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পয়লা বৈশাখের দিন ভাঙাচোরা জিনিস পরিষ্কার করে ফের মিষ্টির দোকান চালু করেছেন তিনি। দোতলা জুড়ে এই যে দোকান তা কিন্তু ভাঙচুর করা হয়েছিল, এবং সেদিনকে মালিক যেটা বলেছিলেন যে সামনে পয়লা বৈশাখ, মিষ্টির অর্ডার প্রচুর পরিমাণে ছিল, এবং আচমকা এই হামলার জেরে তিনি কিন্তু প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এখন দেখা যাচ্ছে যে আজকে পয়লা বৈশাখ এবং সেদিনকে এই মিষ্টির দোকান কিন্তু আবার নতুন করে একেবারে তৈরি হচ্ছে বা সেজে উঠেছে। জি, আমরা এখন ভাঙচুর এখন দোকানে তারপর শুরু করলাম। পয়লা অনেক অর্ডার এসেছিল, আমরা দিতে পারিনি ভাঙচুরের জন্য, ঠিক আছে, আবার অর্ডার পেলাম। আতঙ্কের ছবি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বেদবোনা গ্রামেও। অত্যাচারে, ভয়ে, আতঙ্কে এই গ্রাম থেকেই বহু মানুষ পালিয়ে গেছেন মালদায়। জনশূন্য সেই গ্রামে পৌঁছেছিল এবিপি আনন্দ। গোটা গ্রাম ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে একাধিক বাড়ি। শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে 1300 লোকের বাস ছিল, সেখান থেকে 700 লোক তারা এই মুহূর্তে নিজের ভিটে মাটি ছেড়ে মালদার একটি স্কুলে তারা আশ্রয় নিয়েছেন। কিন্তু তাদের যে বাড়ি ঘর সেইখানে একমাত্র পড়ে রয়েছে হাহাকার, একমাত্র পড়ে রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে খণ্ডহর কিংবা ভস্মীভূত হয়ে যাওয়া আসবাবপত্র। সব পুড়ে সব ছারখার হয়ে গেছে স্যার, কি খাবো না খাবো এসব কিছু নেই অবস্থা। কাপড় ধরি সব পুড়ে বুঝে ছারখার হয়ে গেছে, আবার গরু টুরু সব মেটে কিরকম করে সব বাঁচিয়েছে, গ্রামের লোক কেটে কুটে ছেড়ে এই অবস্থা। বাড়িঘর সব সবানাসে, গ্যাস ফ্যাস সব বুঝে বাস্ট হয়ে গেছে। পরিবার সব আমাদের গঙ্গা পাড়ে চলে গেছে। কদিন আগেও তারা যেখানে থাকতেন তাকে আজ আর গ্রাম বলে চেনার উপায় নেই। বাড়িঘরের অবস্থা দেখলেই বোঝা যাবে কি তাণ্ডব চলেছে এখানে। গা শিউরে উঠবে বাসিন্দাদের কথা ভেবে। এইরকম ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে কিন্তু একের পর এক গ্রামের এই বেদবোনার
ঘর দেখা যাচ্ছে লণ্ডভণ্ড পরিস্থিতি, গেট ভেঙে ভেতরে ঢুকে হ্যাশবল যেটা দেখা যাচ্ছে পুরোপুরি বেঁকিয়ে দেওয়া হয়েছে, আর ভেতরে এই যে দৃশ্য একেবারে কম্বল তুলে বিছানার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া, লেপ তোষক ফেলে দেওয়া, একেবারে এই যে দেখা যাচ্ছে যে সেটাকে লুট করা, দেখা যাচ্ছে আলমারি ভেঙে লকার পুরোপুরি খালি, লকার দেখা যাচ্ছে পুরোপুরি খালি, কিচ্ছু সেখানে কিচ্ছু নেই, সেখানে ভাঙার পর জিনিসপত্র এখান থেকে ভাঙচুর করে এখানে পুরোপুরি ফেলে রাখা হয়েছে, কিছু জিনিস এখান থেকে লুটপাট করা হয়েছে। দেখা যাচ্ছে পরিষ্কার যে হ্যাশবল পুরোপুরি বেঁকিয়ে দেওয়া হয়েছে, গেট ভেঙে দুষ্কৃতীরা এর ভেতর ঢোকে, এবং ঢোকার পর শুধু নয়, শুধুমাত্র যে এখানে লুটপাট চালানো হয়েছে এমন নয়, দেখা যাচ্ছে বাচ্চার ব্যাগও এখানে পড়ে রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু একজন পড়ুয়া থাকতো, এবং এখান থেকে বার করে তারা কিন্তু কার্যত সামনে বাড়ির যে বারান্দা যেখানে পড়ুয়ারা একসময় হয়তো খেলতো, সেইখানে কিন্তু সেই জিনিসপত্র সেখানে পোড়ানো হয় এবং তারপরে দুষ্কৃতীরা এখান থেকে চলে যায়। ফলত এই ছবি প্রত্যেকটি জায়গাতে রয়েছে, প্রত্যেকটি ঘরে রয়েছে। যে ঘরে বলা যায় যে এক সপ্তাহ আগেও মানুষজনের বসবাস ছিল, আজ কিন্তু তা একটা খণ্ডঘরে পরিণত হয়েছে। আশেপাশে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা দিয়ে ঘেরা শামশেরগঞ্জের বেদমোনা গ্রাম হলো একটি হিন্দু গ্রাম। শুক্রবার রাতে এখানে হামলা শুরু হয়, মারধর, ভাঙচুর, লুটপাট, আগুন লাগিয়ে দেওয়া, বাদ যায়নি কিছুই। শনিবার দিনকে এই বাড়িতে আগুন জ্বালানো হয়েছিল, আজকে সোমবার, অর্থাৎ মাঝখানে কেটে গেছে 2 দিন। তারপরও দেখা যাচ্ছে যে সেই নৃশংসতার ছবি, সেই দুষ্কৃতীদের তাণ্ডবের ছবি তা কিন্তু কার্যত স্পষ্ট। রান্নাঘর হিসেবে ব্যবহার হওয়া এই ঘরে এখনও পর্যন্ত কিন্তু আগুনের যে ধোঁয়া তা কিন্তু দেখা যাচ্ছে, ছাই চাপা আগুন প্রকৃত অর্থে হয়তো বলাই যায়। হ্যাঁ, সব পুড়িয়ে দেওয়া হয়েছে, 2 দিন পুড়ালছে, একদিনে পুরাইনি, 2 দিনে পুড়ালছে, পুলিশ আসলো না, সব কিছু শেষ হয়ে গেছে, কিছুই নাই, খুঁজে কি দেখবো, কি আছে সে খুঁজে দেখবে, কিছুই তো নাই। গয়নাগাটি ছিল, মালা 4 ভরির সোনা ছিল, 2 লাখ টাকা ছিল, ছাগল ছিল 6টা, সব টেলিয়ে পালিয়ে গেছে। এখনো থমথমে গোটা এলাকা, কবে স্বাভাবিক হবে সবকিছু, সেটাই এখন প্রশ্ন। সমস্ত পক্ষকে দায়িত্ববান হওয়া উচিত। আমাদের পুলিশ প্রশাসন, যাদের মূল দায়িত্ব সাধারণ মানুষের জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান সবার প্রাণ এবং সম্পত্তির রক্ষা, তারা কতটা দায়িত্ববান, এই প্রশ্ন কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে যে কটা বললাম রাজনৈতিক সবকটা স্তরে, ওখানে তৃণমূল বিধায়ক, তৃণমূল সাংসদ প্রত্যেকে বলছেন যে পুলিশ ব্যর্থ। নবারুণ ভট্টাচার্যের যে লেখা সে বিখ্যাত অনুবাদ নাটক যারা আগুন লাগায়, এবং সেটা পরিচালনা করেছিলেন সুমন মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য একটা বড় অংশ অভিনয় করেছিলেন। এবং আগুন যারা লাগায় তারা দাঙ্গাবাজ, তাদের কোনো দল হয় না, তাদের কোনো মত হয় না, তাদের কোনো সম্প্রদায় হয় না। এবং এটা সত্যি কথা যে শামশেরগঞ্জে বা মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে আমরা ইনিশিয়ালি পুলিশকে আমরা দেখেছি যে যথেষ্ট সক্রিয়তা বা যথেষ্ট সচেষ্টতা আমরা প্রথম দিকে দেখতে পাইনি, কিন্তু আবার একই সঙ্গে গতকাল থেকে আমরা একের পর এক ছবি দেখছি যেখানে পুলিশই কিন্তু আবার এই 2 সম্প্রদায়ের মানুষকে পাশাপাশি বসিয়ে সম্প্রীতির মিটিং হচ্ছে, সেটাও কিন্তু পুলিশই করেছে। আজকে ভাঙড়ে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি যে অনেক বেশি সক্রিয় পুলিশ এখানে। এটা ঠিক কথা যে ভাঙড়ে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু পুলিশ ব্যাপকভাবে ওখানে লাঠিচার্জ করছে, এই ছবিও কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পেয়েছি। সুতরাং পুলিশ যে একেবারে তার মানে প্রাথমিকভাবে পুলিশ যে তার খানিকটা দুর্বলতার জায়গা যদি থেকেও থাকে, অবশেষে কিন্তু 3-4 দিনের মধ্যে পুলিশ কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এর পাশাপাশি সুমনদা এটাও কিন্তু মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে ধরুন এই ধরনের সাম্প্রদায়িক টেনশন তৈরি হওয়া বা এই ধরনের সাম্প্রদায়িক একটা উস্কানি তৈরি হওয়ার মধ্যে দিয়ে লাভটা কাদের হয়? আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় যারা প্রধান বিরোধী দল, তারা তাদের যে অফিসিয়াল হ্যাঙ্গেল, সেই অফিসিয়াল হ্যাঙ্গেল থেকে এই জিনিসটা পোস্ট করছেন। 9টা ছবি, 9টা এরকম দাঙ্গার ছবি, প্রত্যেকটাই হচ্ছে ফেক, এবং প্রত্যেকটাই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, কোনোটা ম্যাঙ্গালোর, কোনোটা আসাম, কোনোটা লখনৌ, এবং কলকাতা পুলিশের তরফ থেকে ফ্যাক্ট চেক করে ঠিক তার পাশাপাশি দেখিয়ে দেওয়া হয়েছে 2টি ছবিকে। এখন তো ফ্যাক্ট চেকের অ্যাপ পাওয়া যায়, অনায়াসেই দেখিয়ে দেওয়া যায় যে এই জিনিসটাকে নিয়ে কি করা হচ্ছে। আমরা দেখলাম যে একজন প্রাক্তন বিজেপি সাংসদ তিনি বললেন যে বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে আমরা হিন্দু ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে মুর্শিদাবাদ ফাঁকা করে দেবো। আমি বলছি যে যদি রাজ্য সরকারের তরফ থেকে যখন কোনো জায়গায় কোনো গাফিলতি থাকে, আমরা তো অবশ্যই নিন্দা করছি, আমরা তো অবশ্যই সেখানে বিরুদ্ধে বলছি, কিন্তু ঘটলো তো অন্যদিকে উল্টো ঘটলো। তুমি আমি শুনিনি বিজেপি কোন নেতা বলেছেন, যেটা বলেছেন তার তো ঠিক উল্টো ঘটলো। না না, উল্টো ঘটলো মানে কি, মানে এই যে কথাকে তিনি বলছেন এটা তো ইকুয়ালি প্রভোকেটিং, মানে তারা তিনি ইকুয়ালি প্রভোকেটিং, কিন্তু বটম লাইন কি হলো? শয়ে মানুষকে নিজের ভিটে মাটি ছাড়তে হলো। রাজ্য যে ছবি তুমি আমি আমাদের জ্ঞানে কোনোদিন দেখিনি,
না একদমই তাই। আমি বলছি যে যে অংশটা এখান থেকে চলে যাচ্ছে তার পাশাপাশি ধরুন 3 জন মারা গিয়েছেন, 4 জন আহত হয়েছেন, 2 জন তার মধ্যে হিন্দু, কিন্তু মুসলিমের গায়েও কিন্তু আঘাত লেগেছে। আমি বলছি এরকম না একটি ছেলে একটি ছেলে অবশ্যই মানে মারা গিয়েছে, দাঙ্গায় এবং সাধারণ আহত হয়েছে, মানুষের সেখানে সবথেকে ক্ষতি হয়, হিন্দু মুসলমান নির্বিশেষে। কিন্তু ইস্যুটা তা নয়, বাড়ি ছাড়া হলো কারা? যে অভিযোগটা বারবার করে আসছে সেটা হচ্ছে যে ওইখানে বাইরের রাজ্য থেকে বহিরাগত ঢোকানো হচ্ছে কিনা। ওই যে ওখানকার যে স্টাইল বাজার ভাঙাচোরা হয়েছে, সেই ভাঙচুরের সময় ওখানকার লোকাল লোক বলছেন যে যারা ভাঙচুর করেছে তারা বহিরাগত। ঠিক, কিন্তু আমি চিনতে পারছি না মুর্শিদাবাদে পুলিশ বলে কোনো বস্তু নেই। বাইরের রাজ্য থেকে এইরকম একটা জায়গায় লোক ঢুকলো, পুলিশ বসে দাঁড়িয়ে দেখলো। আজকে কিন্তু মারাত্মক, গতকাল থেকে মারাত্মক অভিযোগ তুলছে বিএসএফ এর বিরুদ্ধে শাসক দল। অফিসিয়ালি বলা হচ্ছে, যে প্রশ্নে কেয়ার কাছে যাব, যে সীমান্ত থেকে কিছু হামলাকারীকে বিএসএফ ঢুকিয়েছে, বিএসএফ এর একাংশের সক্রিয় সহযোগিতা এই জিনিস ঘটেছে। কেয়া, সবার আগে বলি যে আপনি বলছেন ভাঙড়ের কথা, আমি বলছি গোটা বঙ্গের কথা। থেকে দুঃখের কি আজকের দিনে দাঁড়িয়ে সুমন, এটা হিন্দু বাঙালির হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ, আর আজকে হিন্দু বাঙালিরাই তারা বাস্তুহারা, তারা ভিটেহারা। 7 মাস 7 দিনে সে বাচ্চাটার কি দোষ? তার বাড়িতে পানীয় জলে বিষ মেশানো হচ্ছে, এটা গেরিলা কায়দায় আক্রমণ। এবং এই আক্রমণের প্ররোচনা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই আক্রমণের প্ররোচনা যিনি আজকে অল ইজ ওয়েল বলছেন, ফিরহাদ হাকিম, এই আক্রমণের প্ররোচনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন এই কথাগুলো বলেছেন। তিনি নিজের সংবিধান, আজকে সংবিধান নিয়ে তিনি পোস্ট করেছেন, আমার হাসি পাচ্ছিল, কারণ সংবিধানকে তিনি শপথ নিয়ে তিনি বলেছেন যে না আমি এই রাজ্যে ওয়াকফ লাগু হতে দেব না। বলেছিলেন সিএ এর বেলাতেও, কাকা ছিচি হয়ে গিয়ে এখন ছিচি ননি ছিচি হয়ে গেছে। আমার এই মুহূর্তে কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন রয়েছে সুমন। প্রথম হচ্ছে যে আমরা এই কথাটা আপনি ব্যবহার করছেন, ভালো লেগেছিল যে এই রাজ্যে পুলিশ কি করছে, শিষ্টকে দমন করছে আর দুষ্টকে পালন করছে। পুলিশের এই কাজ, যাদের লাথি মারার দরকার তাদের না মেরে যে অসহায় সদ্য চাকরিয়ারা তাদের পেটে লাথি মারছে। আর এখানে পুলিশ কি করছে, কখনো টেবিলের তলায়, কখনো দোকানের ভেতরে ঢুকছে, নিজেদের প্রাণ ভয়। আর আমরা কি করছি, আমরা বলছি এখানে না, সব ষড়যন্ত্র, সব প্ররোচনা, সব বহিরাগত। বহিরাগত কারা সুমন? ওই বাংলাদেশ থেকে আসা লাভলি খাতুন, যিনি এই মালদাতেই সম্ভবত পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি, নাকি শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, তিনি এখন চা খাচ্ছেন, আর কীর্তি আজাদ বা সাকেত গোখালেরা, এরা বহিরাগত। এখন আসলে 26-এর ভোট আসছে, এখন এই অশান্তি এবং ভয়ের পরিবেশ ছড়িয়ে দাও। উনি বললেন হিন্দু বাঙালির হোমল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রথম কথা, এই হিন্দু বাঙালির হোমল্যান্ড কথাটা বলার মধ্যেই বিভাজন এবং বিভাজনের ইচ্ছাটা রয়েছে। হিন্দু বাঙালি নয়, পশ্চিমবঙ্গ বাঙালির হোমল্যান্ড, এবং এখানে যে মুসলিমরা থাকেন তার 95% বাঙালি মুসলিম। আমি ধরে নিচ্ছি, কিন্তু সেই প্রত্যেক ধর্ম, অর্ণব তোমার কথা সূত্র ধরে, যে প্রত্যেক বাঙালিকে, পশ্চিমবঙ্গবাসীকে বাঁচানোর দায়িত্ব কার? পুলিশ প্রশাসনের। অবশ্যই পুলিশ প্রশাসনের। এবং সুমনদা, পুলিশ প্রশাসন তো সক্রিয় হয়েছে, হয়নি এরকম নয়। আজকে ভাঙড়ে কিন্তু যথেষ্ট সক্রিয় হয়েছে। 4 দিন পরে সক্রিয় হলে 3 দিন সময় নিলে মানুষের সম্পত্তি পুড়লো, প্রাণ চলে গেল। ইনিশিয়ালি যদি কোনো ইন্টেলিজেন্স ফেলিওর থাকে, ইনিশিয়ালি যদি কোনো গাফিলতি থাকেও, পুলিশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সেখানে কিন্তু পুলিশ সেখানে অ্যাকশন নিয়েছে। লিখেছিলেন, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আর আজকে আমরা হিন্দু মুসলমান করছি স্টুডিওতে। আমি সুমনদা বলবো, আজকে যখন সেলিমদা আর মীনাক্ষী গিয়ে বসেছিল, দুটো বাচ্চার দিকে আমি তাকাতে পারছিলাম না, ছবি দুটো আমি সহ্য করতে পারছিলাম না। হতে পারে আমাদের পার্টি মেম্বার, কিন্তু সাধারণ মানুষ তো। হরগোবিন্দ দাস আর চন্দন দাসের সাথে সুমনদা পাশের গ্রামের সুতির কাসেমনগরের 21 বছরের ইজাজ আহমেদ যে প্রাণে মারা গেছে, তরতাজা যুবক, তার কোনো পার্থক্য নেই। ও হিন্দু হতে পারে, ও মুসলমান হতে পারে, কিন্তু দাঙ্গায় গরিব হিন্দু বা গরিব মুসলমানের প্রাণ যায়। আর ইরেসপন্সিবল নেতারা যারা এমপি হন, এমএলএ হন, দেশের রাজনীতিতে নির্দেশ করেন, কেউ হিন্দুদের এক করছেন, কেউ মুসলমানকে এক করছেন। সুমনদা, এটা লজ্জাজনক। আমার ভাবলে খারাপ লাগছে যে, আমি বলতে চাই জোর গলায়, যে সরকার চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে, মানে সরকার না চাইলে দাঙ্গা হয়। ভদ্রেশ্বরের তেলেনিপাড়া সুমনদা, 80-র দশক একটা গোলমাল হয়ে গেছিল, গোলমালের বিবরণ আমি দিতে চাইছি না আজকে। বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য আর জ্যোতি বসু একসাথে চলে গিয়েছিলেন তেলেনিপাড়ায়। জ্যোতি বসু গিয়ে হুগলির এসপিকে বলেছিলেন, শুট অ্যাট সাইট, দল দেখবেন না, রং দেখবেন না, জাত দেখবেন না, ধর্ম দেখবেন না, শুট অ্যাট সাইট। বলতে পারছি না তো আজকে। ইজাজ আহমেদের সাথে হরগোবিন্দের পার্থক্য নেই, আপনি করছেন পার্থক্য। এটাই বিজেপি রাজনীতি। আপনি যত করবেন তৃণমূল লাভ হবে, আপনি যত করবেন তৃণমূল লাভ হবে, আপনি তৃণমূলকে লাভ করছেন, আপনি তৃণমূলকে সুযোগ করে দিচ্ছেন। লাভ হরগোবিন্দ দাস এবং চন্দন দাস মারা গেছে, লুঙ্গি মানে আপনি লুঙ্গি বলেন কেন? আরে আমার বাবা বাড়িতে লুঙ্গি পরে, লুঙ্গি মানে পুরো সিপিএম এর পার্টি কনফারেন্সে যাননি, তাদের মারা
মানে? তো ইসলামিক মৌলবাদী, আরে সব মশাই। তারা হিন্দু বলে আর মেনেছে। হিন্দু মৌলবাদী এরা মানে, স্বীকার মুসলিম করবে না মৌলবাদী সেটা। মানে। কি সহজ সেই ব্যাপার? কারণেই মোহাম্মদ আপনি সেলিম লুঙ্গি বাহিনী বললেন কেন? মুর্শিদাবাদে দাঁড়াতে কয়েকটা দিন পেরিয়ে গেছে, তবে তাণ্ডবের ছবিটা ভুলতে পারছেন না ধুলিয়ানের বাসিন্দারা। চোখের সামনে যেভাবে ভাঙচুর হয়েছে, লুটপাট চলেছে, আগুন লাগানো হয়েছে, তাতে আতঙ্কিত স্থানীয়রা পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না। তাই ধুলিয়ানের রতনপুর গ্রামের বাসিন্দারাই তৈরি করেছেন বাঁশের ব্যারিকেড। আমরা দাঁড়িয়ে রয়েছি ধুলিয়ানের রতনপুর অঞ্চলে। এখানে এলাকার বাসিন্দারাই ঠিক এলাকাতে ঢোকার এই যে গলি, সেই গলির সামনে এইভাবেই বাঁশ দিয়ে আটকে রেখেছেন এবং একাধিক বাসও এখানে রাখা হয়েছে। সেরকম পরিস্থিতি হলে রাস্তা তারা আটকে রাখবেন। আমরা এখানে সবাই শান্ত আছি, ভালো আছি, সেফটির জন্য রাখা হয়েছিল এটা, এবং সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তার জন্য আপনার বাসগুলো সব খোলা হয়েছে। যদি বাইরে কোনো লোক এসে আবার অ্যাটাক করে বিকল্পভাবে, ওই জন্য রাখা হয়েছে ওটা সেফটির জন্য। কোথাও গ্রামে ঢোকার রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ধুলিয়ানের শুলিতলা গ্রামের ঠিক সামনে এবং গ্রামে ঢোকার এই যে পথের সামনেই দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে এখানে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রশাসন বা পুলিশের তরফ থেকে নয়, গ্রামবাসীরাই এই ব্যারিকেড তৈরি করেছেন, এমনটাই তাদের দাবি। এই সাইডে কোনো ঝামেলা নাই, ওই জন্য আমরা ব্যারিকেড দিয়েছিলাম, এসে লিখে দিয়েছিলাম নো এন্ট্রি। গ্রামে গ্রামে তৈরি করা হয়েছে শান্তি কমিটি। নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া আটকাতে কমিটির সদস্যরা কখনো পথসভা করছেন, কখনো গ্রামবাসীদের নিয়ে মিছিল করছেন। আশ্বস্ত করার চেষ্টা করছি যে আপনারা আতঙ্কিত হবেন না, অযথা কেউ আতঙ্কিত হবেন না, এবং গুজব কেউ ছড়াবেন না, গুজবে কান দেবেন না। কেউ যদি গুজব ছড়ায় তাহলে সেই ব্যক্তিকে শনাক্ত করুন এবং প্রশাসনের হাতে তাকে তুলে দিন, এবং আপনারা নিঃসন্দেহে কোনো ভয় না করে বাড়িতে থাকুন, তবে সচেতন থাকুন, কান খোলা রাখুন, চোখ খোলা রাখুন যে কেউ গুজব ছড়াচ্ছে কিনা। একদিকে মুর্শিদাবাদের সাধারণ মানুষকে ভরসা জুগিয়ে গ্রাম না ছাড়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবাবের জেলাকে। রবীন্দ্রসঙ্গীত, ঢাকের আওয়াজ, নজরুল গীতি শোনা যাবে না নববর্ষে, আর বোম বন্দুকের আওয়াজ শোনা যাবে। সকাল থেকে বাংলা উৎসবে মুখর। দিলীপ ঘোষরা তারা যে অশান্তি বাংলায় চাইছেন এবং একটা বিরাট প্লটের মধ্যে দিয়ে অশান্তিতে তারা নানা রকম শক্তিকে ইন্ধন দিয়ে করাচ্ছেন দিলীপ ঘোষরা। সুকান্ত বাবু তো আবার ডেট দিয়ে ফেলছেন, তো তাতে তো বোঝা যাচ্ছে কারা এসবের পেছনে আছে। মুর্শিদাবাদের হিংসা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এই জেলারই প্রাক্তন কংগ্রেস সাংসদ। মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না, নির্বাচনী অঙ্ক বড় খতরনাক। অন্য বছর পয়লা বৈশাখের এই দিনে নতুন বছরের ক্যালেন্ডার পেতে তারা ভিড় করেন দোকানে। এবারও পয়লা বৈশাখের দিনে জটলা আছে, কিন্তু দোকানে নয়, থানায়। ওয়াকফ বিক্ষোভে নাচে অগ্নিগর্ভ হয়ে ওঠা শামশেরগঞ্জের ধুলিয়ান, রতনপুর, ঠাকুরপাড়ার বাসিন্দাদের একাংশকে এই দিন জড়ো হতে দেখা গেল থানার সামনে। সকলের হাতেই লিখিত অভিযোগপত্র, কেউ আবার অত্যাচারের ছবির প্রিন্ট আউট নিয়ে এসেছেন। পুলিশ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে, এমনকি অত্যাচারের হাত থেকে রেহাই পাননি বিশেষভাবে সক্ষমরাও। তারাও এদিন ছুটে এসেছেন পুলিশের কাছে। সকলের অভিযোগ একটাই, প্রত্যেকে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অত্যাচার, হামলা, লুটপাটের শিকার হয়েছেন। শামশেরগঞ্জ থানা যখন রাজ্যের ডিজি, এডিজি দক্ষিণবঙ্গ, জেলার পুলিশ সুপার সহ শীর্ষকর্তারা বৈঠকে বসেছেন, তখনই বাইরে দেখা গেল এদের। শুক্রবারের ঘটনার পরে কেটে গিয়েছে 5 দিন। এবারে যাদের যাদের বাড়ি, ঘর, দোকানপাট লুটপাট হয়েছে এই অশান্তির জেরে, তারা একে একে অভিযোগ জানাতে আসেন শামশেরগঞ্জ থানাতে। বাড়ি ঘর ভাঙচুর করে, বাইক টাইক সব ভেঙে দেয়, প্লাস ঘরে জিনিসপত্র যা ছিল লুটপাট করে নিয়ে চলে যায়। ওর সঙ্গে সঙ্গে আমার ছেলে, বউ, বাচ্চাকে, আমার দিদা, ঠাকুমা যারা ছিল সবাইকে গলায় অস্ত্র ধরে তাদের গহনা সব কিছু খুলে নেয়। পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে একদম পুরো ছারখার করে দিয়েছে। যে কি খাবো কি পরবো তার কিছু আমার কাছে কাপড় নেই, জামা কাপড় নেই, খাবার নেই, সব চালের হাঁড়ি ছিল, চালের হাঁড়িগুলো নেই, অনেক কিছু আমার নষ্ট হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে, আমার কাছে কিছুই নেই, একদম নিঃস্ব হয়ে গেছি। শুক্রবারের হামলার পর থেকে আতঙ্কে এরা কেউ ঘর থেকে বেরোতে পারেননি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সাহস সঞ্চয় করে পুলিশের কাছে এসেছেন অভিযোগ জানাতে। আসেনি তার জন্য যে আমাদের জায়গাটা খারাপ, ভালো নাই, আমাদের সুরক্ষা পাইনি, তো পুলিশ প্রশাসন যায়নি, অনেকক্ষণ পর গেছিল। কারো বাড়ি ভাঙচুর করা হয়েছে, তো কারো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, কারো ব্যবসার শেষ সম্বলটুকু লুট হয়ে গেছে। প্রত্যেকেই অভিযোগ জানাতে এসেছেন শামশেরগঞ্জ থানায়।
আমার নেয়ার শিব মন্দির পোস্ট অফিসের নিচে চা এবং কফির দোকান ছিল। সেই দোকানটা শনিবার 7:30টার দিকে আমাদের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা এই কাজটা করেছে। আমার বাড়ি সবকে জ্বালিয়ে একবারে করে দিয়েছে, শেষ করে দিয়েছে, আমি কিচ্ছু বাইর করতে পারিনি। এইসব হতভাগা, দরিদ্র, অত্যাচারিত ও আতঙ্কিত মানুষদের জন্য থানায় একটি ডেস্ক তৈরি করা হচ্ছে। গতকাল 15টা অভিযোগ হয়েছে, 15টা কেস হয়েছে, তার মধ্যে জাফরাবাদের ওটা ছিল না, আপনি যেটার কথা বলছেন। না, কোনো ঘটনা ঘটেনি। থ্যাংক ইউ। হ্যাঁ, যত অভিযোগ জানাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় আগে 200 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পর্যন্ত আরও 23 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো দগদগে অশান্তির ক্ষত। অশান্তির ধাক্কা কাটিয়ে পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি মুর্শিদাবাদের ধুলিয়ান। আর তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধানের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আজকে থেকে আমাদেরকে ধর্মেন্দ্র হয়ে যেতে হবে মোদির বিরুদ্ধে। এই মন্তব্যকে হাতিয়ার করেই এখন সরব হয়েছে বিরোধীরা। বলছি তো, এখানে তো করেছে তো রাজনৈতিক দলের নেতা, যাদের এলাকা হারানোর ভয়। ওয়াকফ বিক্ষোভে শুক্র এবং শনিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান। এর ঠিক দুদিন আগে বুধবার ওয়াকফ আইনের প্রতিবাদে ধুলিয়ানে সভার আয়োজন করেছিল তৃণমূল। স্থানীয় সূত্রে দাবি, সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এলানে জংয়ের কথা বলেন ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধান। সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং, আজকে থেকে আমাদেরকে এলানি জংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে মোদির বিরুদ্ধে, দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। আমাদেরকে আঘাত দিও না, আমাদেরকে যত তাতাবেন আমরা তত তাকবো। এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি। এর জন্য তৃণমূলের লোকাল নেতৃত্ব দায়ী, পুলিশ প্রশাসন দায়ী। তাদের নেতা সেখানকার চেয়ারম্যান এলানে জঙ্গের কথা বলছে, হিংসা ছড়াতে উস্কানি দিচ্ছে তৃণমূলের চেয়ারম্যান ধুলিয়ানের। আক্রমণের মুখে বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধান। যদি আমি দোষী হই, আমি যদি অপরাধী হই, আমাকে এনআই দিয়ে তদন্ত করা হোক, কারা দুষ্কৃতী আছে, কারা এই ঘটনায় জড়িত আছে। যদি আমাকে দোষারোপ সাব্যস্ত করে মহামান্য আদালত, তাহলে আমি ফাঁসিতে আমি নিজেই চলে যাব। সব মিলিয়ে ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধানের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গেছে নবাবের জেলার রাজনীতিতে। ভাবতে পারেন, ওই যে নৌকোটা মালদায় ঢুকছিল, মালদার ব্রাহ্মণনগরের দিকে যে নৌকোটা আসছিল, ওপারে হচ্ছে ধুলিয়ান। সেখানে মা তার সদ্যজাত শিশুকে, 7 দিনের সদ্যজাত শিশুকে আঁকড়ে আসছেন, এখনও সিজারিয়ান, এখনও সেলাই শুকোয়নি। ভাবতে পারেন, এই ছবি তিনি নৌকাঘাটে নেবে, একমাত্র হয়তো সোনার গয়নাটা গলায়, সেটা পরে নিয়েছেন, কারণ বাড়ি লুট হয়ে গেছে। 8.5 মাসের অন্তঃসত্ত্বা মা কোনো রকমভাবে ওই নৌকোতে অত ঝুঁকি নিয়ে প্রাণ ভয় পালিয়ে আসছেন। এই ছবি আমাদের রাজ্যে বসে কেন 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 দেখতে হবে? কাদের দায়? সবাই খুব বিচলিত, আমি বিন্দুমাত্র বিচলিত নই, কারণ এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। এবং এর একটাই কারণ, ইসলাম। যে জন্য পশ্চিম বাংলাটা ভাগ হয়েছিল, পুরো বাংলাটাকেই দিয়ে দিতে চেয়েছিল ইসলামের হাতে কমিউনিস্টরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু হোমল্যান্ড বাংলা তৈরি করেছিলেন বলেই জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়রা মুখ্যমন্ত্রী হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এতক্ষণ দেখছেন কেউ নৌকা করে কোনো মুসলমানরা পালাচ্ছে? ওয়াকফ নিয়ে ঠিক আছে, যে কোনো গণতন্ত্রেতে বিক্ষোভ হতে পারে, এমন কিছু পোড়ানোও হতে পারে, কিন্তু ওই যে যাদের বাড়িতে মোহাম্মদ সেলিম গেলেন, তারা তো সিপিএমের সমর্থক ছিলেন। কিন্তু যারা আক্রমণ করছে তাদের কাছে তার একটাই পরিচয়, কাফের, অন্য কিছু নয়। ওই হিন্দুদের মধ্যে ভাগ করবেন, ব্রাহ্মণ দলিত, ওসব কিচ্ছু নয়। শেখ শাহজাহানকে দেখেছেন তো, মহিলাদের মাঝরাতে ডেকে পাঠাতেন। কোনো মুসলিম মহিলাকে ডেকেছেন? ডাকেননি। সুতরাং এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার। এবং মোহাম্মদ সেলিম গেছেন, যার অন্যতম কীর্তি হচ্ছে তসলিমা নাসরিনকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো। সুতরাং পশ্চিমবঙ্গ যা তৈরি হয়েছিল হিন্দু বাঙালির রক্ষার ক্ষেত্রে, সেখান থেকে হিন্দু বাঙালি নৌকা করে পালাচ্ছেন।
এটাকে যদি সহ্য করা যায় তাহলে তার ভবিষ্যৎ কি এই মুহূর্তে বলে দেওয়া দরকার। মোহিতবাবু যেটা বললেন যে দেশভাগের সময় এই শ্যামাপ্রসাদ এই অংশটাকে হিন্দু বাংলা করেছে, কমিউনিস্টরা পুরোটা মুসলমানদের হাতে তুলে দিতে চাইছেন। ঠিক ঠিক বুঝেছি তো আমি? অবশ্যই। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি। এই ভোটে যে 54 জন পক্ষে ভোট দিয়েছিল তার মধ্যে এক শ্যামাপ্রসাদ ছাড়া হিন্দু মহাসভা বা কোন হিন্দু সংগঠনের লোক ছিল আপনি বলুন? আমি বলছি আমি আপনাকে প্রথমে হিন্দু মহাসভার তিনটে ভোট ছিল কমিউনিস্ট পার্টি। মিথ্যা কথা বলছেন আপনি। কংগ্রেসের একটা বড় অংশ ভোট দিয়ে ভাগ করার জন্য তিনটে সিট ছিল। 46 আইনসভায় দুজনকে দেওয়া ছিল। এখনো সময় আছে। তার মধ্যে একজন জ্যোতি বসু, একজন রতনলাল ব্রাহ্মণ আর একজন শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনটে সিট ছিল হিন্দু মহাসভায়। তারপর কংগ্রেস তাকে সমর্থন করেছিল বিধানসভায়, কেন্দ্রীয় কংগ্রেস করেনি। এটা শ্যামাপ্রসাদের তৈরি পশ্চিমবঙ্গ। দুটো সেন্টেন্স বলতে দিন, আমি একদম পুরো ঐতিহাসিক তথ্য বলছি। শ্যামাপ্রসাদের বাইরে এই যে আপনি যে কমিউনিস্টদের নাম করলেন, জ্যোতি বসু, রতনলাল ভোট দিয়েছিলেন, তারাই তো এত রকম সুবিধাবাদী যে জ্যোতিবাবু রতনলাল ব্রাহ্মণ ভোট দিয়েছিলেন। হিন্দু মহাসভার থেকে বেশি সংখ্যায় ভোট দিলেন, আর সব থেকে যারা বেশি সংখ্যা ছিলেন তারা হচ্ছে কংগ্রেস সদস্য। হিন্দু মহাসভা আপনি যদি বলেন আমি কতজনের নাম্বার বলে দিতে পারবো। মুসলিম লীগের সঙ্গে মুসলিম লীগের সরকারের মন্ত্রী হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। যারা ঠাকুর রামকৃষ্ণের কথা বলে, মহিদ্দারা স্বামী বিবেকানন্দের কথা বলে, ঠাকুর রামকৃষ্ণ যত মত তত পথ কোথায় চলে গেছে আমি জানি না। আর স্বামীজির আমি এমন ভারতবর্ষ চাই যার দেহ ইসলামীয় হবে, মস্তিষ্ক বৈদিক হবে, আর হৃদয় বৌদ্ধিক হবে, সেটাও কোথায় কোথাও উড়ে গেছে আমি জানি না। সুতরাং এরা কতটা হিন্দুত্বে বা কতটা বিজেপির, এটা খুব ডাউট আছে আমার। দ্বিতীয় কথা আমি বলছি, এই যে এত প্রশ্ন উঠছে, আমি সব বুঝলাম, কিন্তু মহিদ্দা মুর্শিদাবাদে গিয়ে দাঙ্গা করেনি, যারা করেছে পুলিশ আটকালো না কেন? রাহুলের সময়টা রাহুলেরই। হ্যাঁ, রাহুল দেখবে সেসের একটা স্টাডি বেরিয়েছে যেটা একটু আগে দেবাংশু প্রেস করেছিল, সেন্ট্রাল স্টাডি অফ এডুকেশন অ্যান্ড সেকুলারিজম। তাতে বলা হচ্ছে 2023 সালের থেকে 84% দাঙ্গা বৃদ্ধি হচ্ছে 2024-এ। আর তার মধ্যে খুব সারপ্রাইজিংলি এই 59টি দাঙ্গার মধ্যে 49টি দাঙ্গা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আর বাকি এই যে তোমার দাঙ্গা করা প্রবণতা আরো ব্যতিক্রমী হয়তো পশ্চিমবঙ্গ সরকারের সতর্ক হওয়া উচিত ছিল। প্লিজ, রাহুলের বলার মধ্যে অন্য কেউ বলবেন না। যারা আজকে দাঁড়িয়ে দাবি করছে না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই, কেন এরম হচ্ছে? আরে দিল্লিতে দাঁড়িয়ে রাজধানী, যেখানে পার্লামেন্ট, যেখানে প্রধানমন্ত্রী ভবন, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী ভবন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সেখানে 20 দিন দাঙ্গায় চলেছিল দিল্লি টানা। তখন কে পদত্যাগ করেছিল? প্রধানমন্ত্রী করেছিলেন না অমিত শাহ করেছিলেন? আর তখন দাঁড়িয়ে যারা প্রভোকেশন দিয়েছে, সেই কপিল মিশ্র বা যে অনুরাগ ঠাকুর যে বলেছিল গলিমার ও সালেকো, তারা কোথায়? তোমার কথা শুনে মনে হচ্ছে বিজেপি দাঙ্গা করতে চাইলো, করতে পারলো, আর তৃণমূল করতে দিল। সেটাই তো আমার তৃতীয় পার্টটা তুমি উত্তর দিয়ে দাও। শামশেরগঞ্জ বা অন্য জায়গায় বাখেরগঞ্জে যে ধুলিয়ানে বর্ডারটা পুরো দেখবে নদীমাতৃক, এই সম্পূর্ণ জায়গাটায় কাঁটাতারের বেড়া খুব কম। আমি প্রশ্ন, মুর্শিদাবাদের পঞ্চায়েত লেভেলে সবকটা স্তরের এমপি এমএলএ তারা কোন দলে? রাহুল, না আমি বলছি তোমাকে, কোথাও একটা দাঁড়িয়ে যেটা অন্য ব্যক্তিকে বললো যে দেরিতে হলো, কোথাও পুলিশ কিন্তু সম্পূর্ণ সব জনপ্রতিনিধি তৃণমূলের সবাই ঘুমোচ্ছিল, বিজেপি এসে দাঙ্গা করে বেরিয়ে গেল। বলতে চাইছি যারা বলছে কেন্দ্রীয় বাহিনী নামালো কেন, তৃণমূল সরকারের পুলিশ ব্যর্থ হয়েছে। আরে কেন্দ্রীয় বাহিনী যদি এখানে নেমে ব্যর্থ হয়, তাহলে দাঁড়িয়ে ত্রিপুরায় কদিন আগে 18 জন পুলিশ যেখানে মারাত্মক ঘায়ল হচ্ছে, সেখানে কেন্দ্রীয় নামাতে হচ্ছে কেন? আসামে নামাতে হচ্ছে কেন? আজকে দাঁড়িয়ে তুমি আমার বেসিক, তোমার সব কটা যুক্তি আমি মানতে রাজি আছি, কিন্তু তুমি শুধু এইটা বলে দাও যে পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, সেইখানে বিজেপি এসে লোক ঢুকিয়ে দাঙ্গা করে চলে গেল এবং 4 দিন সেই দাঙ্গা হলো, পুলিশ কিচ্ছু করলো না। সেখানে প্রশ্ন, বাবা তুই বলছো না যে বিএসএফ কে আমরা দায়ী করছি? বিএসএফ কি করছিল, কেন বা কি করে বাড়ি থেকে লোক ঢুকলো? পুলিশ প্রশাসন মুর্শিদাবাদে পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে। 20টা বিধানসভার মধ্যে 18টা তৃণমূল কংগ্রেস প্রতিনিধি। তোমায় বলছি আমি, আজকে যদি পুলিশ অ্যাক্টিভ সেইভাবে না হতো, তাহলে এই দাঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। আজকে পুলিশ ডেফিনেটলি অ্যাক্টিভ হয়েছে। মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতির আজ পৌঁছেছে উত্তরপ্রদেশ অবধি। ওয়াকফ বিক্ষোভের নামে হিংসাকে হাতিয়ার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है। যোগী আদিত্যনাথ আগে নিজের রাজ্য সামলান।
বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে মুর্শিদাবাদের ওয়াকফ বিক্ষোভের নামে অশান্তি বিজেপির হাতে আক্রমণের অস্ত্র তুলে দিয়েছে। এবার তা নিয়ে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं, लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए। পাল্টা উত্তরপ্রদেশের ঘটনা তুলে ধরে যোগীকে জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। একটা প্রয়াগ কুম্ভ মেলা করতে পারেন না, সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যুর মিছিল হয়, সেখানে একের পর এক দুর্ঘটনা ঘটে, সারা বছর নারী নির্যাতন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সমাজের সব পেশার মানুষ সেখানে নির্যাতিত নিপীড়িত বলে বিভিন্ন জায়গা থেকে খবর আসে। ফলে উনি বাংলা নিয়ে যত কম মাথা ঘামান তত ভালো। সবচেয়ে বড় কথা, শান্ত নিয়ন্ত্রণে, নতুন করে এরা যেন আর ঘি না ঢালতে আসে। এই প্রেক্ষাপটে আবার যোগী আদিত্যনাথের বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দুই দলকেই একযোগে কটাক্ষ করেছে সিপিএম। কেন এই বিজেপির নেতারা যারা এই ঘৃণা এবং উস্কানি দিচ্ছে, সে তৃণমূলের নেতা হতে পারে, ঘৃণা এবং উস্কানি দিচ্ছে, তার বিরুদ্ধে কেন পশ্চিমবঙ্গের পুলিশ একটাও সুমোটো ঘৃণাভাষণের মামলা করছে না? তার মানে একে অপরকে সাপ্লিমেন্ট করছে, কমপ্লিমেন্ট করছে। মুর্শিদাবাদে যা ঘটেছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত হোক। এর মধ্যে সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, পশ্চিমবঙ্গের হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি প্রাথমিক তদন্তের বিষয়ে অবহিত করা হয়েছে, যেখানে বাংলাদেশের দুষ্কৃতীদের যোগ থাকার ইঙ্গিত মিলেছে। देखिए, जब आप ये कहेंगे कि हम संसद ने जो कानून बनाया, संशोधन किया है, उसको हम अपने राज्य में लागू नहीं होने देंगे। अब जब अगर लूट की लंका में जो है वो कानून का डंका बजेगा और आप उसके साथ खड़े दिखाई पड़ेंगे, आप डंकापति बन के दिखाई पड़ेंगे, तो निश्चित तौर से ऐसे लोग जो लूट की लंका वाले लोग हैं उनको प्रश्रय मिलेगा, उनको प्रोटेक्शन मिलेगा, उनको प्रमोशन मिलेगा। এই পরিস্থিতিতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন ইন্ডিয়া জোটে তৃণমূলের শরিক অখিলেশ যাদব। बंगाल से क्या लेना देना, हम ममता जी के साथ है, खत्म बात। वहां जो कुछ कम्युनल टेंशन हो रही है वो सब बीजेपी करा रही है, हमने मुजफ्फरनगर में नहीं देखा क्या? ওয়াকফ বিক্ষোভের নামে অশান্তির জেরে নিজ ভূমে ভিটেহারা হতে হয়েছে বহু পরিবারকে, আর যে পরিবারগুলো বাড়িতে রয়েছে তাদেরও তাড়া করছে আতঙ্ক। মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদের দাস পরিবারে এবার পয়লা বৈশাখ বলে কিচ্ছু নেই, আছে শুধুই আতঙ্ক। আমার বেটার এখানে কোপ, এখানে কোপ, এখানে কোপ, এখানে কোপ। উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হয়েছেন ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা 70 বছরের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেতলে খুন করা হয় এই বাবা ছেলেকে। এই জোড়া হত্যাকাণ্ডের 3 দিন পর 2 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে, এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেট গঠন করি। আমরা এলাকা থেকে গত 2 দিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি, যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। 12 এপ্রিল শনিবার সকালে আচমকা একদল দুষ্কৃতী ধুলিয়ানের জাফরাবাদে দাসবাড়িতে চড়াও হয়। থান ইট দিয়ে অস্ত্রের বাড়ি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। চলে ভাঙচুর, লুট, লাথি মেরে ভেঙে দেওয়া হয় মাটির উনুন। সেই সময় ঘরে ছিলেন মহিলা, শিশুসহ পরিবারের 10 জন। সবার চোখের সামনে বাবা ছেলেকে টানতে টানতে বাইরে নিয়ে যাওয়া হয়। রাস্তায় ফেলে কুপিয়ে থেতলে খুন করা হয় বাবা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। একবার এখানে কোপ, লাখে কোপ, যে জিভাতে কোপ, কুঠে কোপ সব। আর আমার বেটার এখানে কোপ, এখানে কোপ, এখানে কোপ, এখানে কোপ, হাতে কোপ, মাথায় কোপ, গালকে কেটে ফেলে দিয়েছে একবারে। ওই একটু ধরফর করছিল। গতকালকে যখন এই ঘটনা ঘটে পুলিশ এখানে ছিল? কেউ ছিল না, পরে কাজ হয়ে যেয়ে এসেছে সব। পুলিশ কতক্ষণ পরে? মেলাক্ষণ পরে এসেছে। বাবা ছেলেকে খুনের পর বোমা ছুটতে ছুটতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।
ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, আইবি এবং এসটিএফ এর অভিজ্ঞ অফিসারদের নিয়ে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করে পুলিশ। যে জাফরাবাদে খুনের ঘটনা ঘটে সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সুতির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দিলদার নাদাবকে। বীরভূমের মুরারই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার ভাই কালু নাদাবকে। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই দুজনের মধ্যে কালু নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে, এবং দিলদার নাদাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে। পুলিশ সূত্রে খবর, গুজব ছড়ানো বন্ধ করতে 1000-এর বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে এই অবস্থাটা একদম পরিষ্কার ব্যাড পলিটিক্স একদিকে, আর আরেকদিকে প্রশাসনের 3 দিনের নির্লিপ্ততার কারণে একেবারে যেহেতু রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোনো রকম প্রশাসন এতটাই সতর্ক ছিল যে কোনো মতেই যাতে বিজেপি পোলারাইজেশনের রাজনীতিতে, অর্থাৎ কোনো ঘটনাকে কেন্দ্র করে পোলারাইজেশনের রাজনীতির সুযোগ না নিতে পারে, তার জন্য শান্তিপূর্ণ যতটা করা দরকার এবার করেছে 26-এর নির্বাচনের আগে। কিন্তু একই সাথে এই আন্দোলনকে কেন্দ্র করে ওয়াকআপ আন্দোলনের যেহেতু তৃণমূলের সমর্থন আছে, ফলে তৃণমূল বাড়তে দিয়েছে ভাই আমার কনস্টিটিউয়েন্ট, আমার ভোটার, আমাকে তাদেরকে এটা সহ্য করতে হবে। ফলে এটা কিন্তু অনেকটাই পলিটিক্যাল সাপোর্ট প্রথম 3 দিন না পেলে, আমি বলছি প্রশাসন যদি নির্লিপ্ত না থাকতো তাহলে এতটা বার হতো না, বা এতগুলো লোককে জেলার বাইরে চলে যেতে হতো। শুনুন, আমি বলছি এটা কিন্তু এটা কিন্তু আগামী দিনেও হবে। কারণ পশ্চিমবাংলায় একদিকে ব্যাড পলিটিক্স, একদম আইডেন্টিটি পলিটিক্স, তাতে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু প্রীতি আর বিজেপির সংখ্যাগরিষ্ঠের প্রীতি, ফলে ধর্মীয় রাজনীতি একটা প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে গেছে। ফলে সেখানে একদিকে ধর্মীয় রাজনীতি, আরেকদিকে মানুষের হাতে কাজ নেই। এই মুর্শিদাবাদ জেলা কাজ নেই, হাজার হাজার ছেলে বেকার, তাদেরকে রাজনৈতিক নেতারা যে কোনোভাবে ব্যবহার করতে পারে, ধর্মীয় নেতারা যে কোনোভাবে ব্যবহার করতে পারে। ফলে কাজহীন বেকারদেরকে ডাইরেকশনলেস অবস্থায় চলছে এরা। ফলে এদেরকে ধর্মীয় নেতারা, রাজনৈতিক নেতারা, যেমন পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক নেতারা ব্যবহার করে, তেমনি ওয়াকআপে ধর্মীয় নেতারা তাদের মতন ব্যবহার করেছে। আর শাসক দল ভেবেছে ভাই 26-এর নির্বাচনের আগে এদেরকে কিছু আন্দোলনে রাখতে হবে, এরা কতটা সংহত আমাকে দেখতে হবে, এদের রাজনীতিটাও অ্যালাউ করেছে। এবং আমি বলছি যে কখন জিন থেকে বোতল থেকে জিন যখন বেরিয়ে গেছে তখন আর বোতলে ঢোকাতে পারছে না। সেই কারণে একের পরে এমএলএ, একের পরে এমপি শাসক দলেরই বাইরে তারা ঘর ছাড়া। আমি আপনাকে বলছি যে দত্ত আপনি তৈরি করেছেন, সেই দত্ত বোতল থেকে বের করে ফেলেছেন, আর এখন আপনি কিছুতেই ঢোকাতে পারছে না। 3টে খুব পরিষ্কার বিষয় আপনাকে বলতে চাই। একটা হলো যে শাসক দল থেকে বলা হচ্ছে যে ওয়াকআপ আইন কার্যকারী হবে না। সিএ এর সময়ও বলা হয়েছিল দেশের আইন একবার পাশ হয়ে গেলে কোনো রাজ্য সরকারের ক্ষমতা নেই সেই আইনটাকে কার্যকারী না করে বসে রাখা। সিএ এর ক্ষেত্রে আমি সিএ এর ক্ষেত্রে মনে রাখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু না বলেও শেষ পর্যন্ত এই রাজ্যে কিন্তু সিএ কার্যকারী হয়েছে, কিছু লোক করেছে, অল্প সংখ্যা হলেও। দ্বিতীয় যেটা, যে এই রাজ্যে ওয়াকআপ সম্পত্তি কার দখলে? এই রাজ্যের যা রিপোর্ট বেরিয়েছে তাতে অধিকাংশই শাসক দলের নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। উনি যেভাবে বললেন যে একটা ফেলস কেক, একটা রোকস কেক, আমি তীব্র আপত্তি করছি। তার কারণ হচ্ছে যে অর্থনৈতিক সূচক বলুন, অন্যান্য সমস্ত দিক থেকে বলুন, আমরা যদি পাশাপাশি রাখি ও 10টা রাজ্য অন্তত পাশাপাশি রাখি, বৈষম্য, আর্থিক বৈষম্য একেবারে গুজরাট, দলিতের উপর যে পরিমাণ অত্যাচার হয়, আমি বলছি গুজরাটের থেকে কত ভালো আছি, এটা ওই ধুলিয়ানের ঘর ছাড়া পরিবারগুলোকে বোঝান প্লিজ গিয়ে। কেন তাহলে আসামে আজকে এই হয়েছে? আসামে ইকুয়াল, ত্রিপুরাতে হয়েছে, ত্রিপুরাতে চলছে। কোন রাজ্যটা কোথায় যাচ্ছে এই তর্কটা কোথাও আমাদের নিয়ে যাবে না। আজকেও ওয়াকআপ নিয়ে শাসক দলের নেতা ওখানে মিটিং করছে, তাহলে মিটিং করাটা বন্ধ নয়? তাহলে বিরোধী কোনো নেতা যদি মিটিং বা মিছিল করতে চায় তাহলে তাকে বাধা দেয়া কেন? আমি বলছি এটা অন্যায়, কিন্তু আমি বলছি পুলিশে যারা কাজ করেন তাদের তো এটা বোঝা উচিত যে কোনো বিরোধী দল যখন মিছিল বা মিটিং করতে চাইছে, আমি তাকে আটকাচ্ছি, তখন তারা তো জোর করে সেটা করতে চাইবে, তো তাহলে পুলিশ তার জন্য প্রস্তুত ছিল না কেন?
যদি প্রস্তুত থাকে তাহলে কি পুলিশের লোকেরা ইচ্ছাকৃতভাবে এই যে একের পর এক মোটরসাইকেলগুলো পুড়িয়ে দিয়েছে, পুলিশের ভ্যান গাড়ি উল্টে দিয়েছে, এগুলো ইচ্ছা করে করতে দিয়েছে? আমার ধারণা করতে দেয়নি। তার মানে তারা তৈরিই ছিলেন না পুলিশের লোক যারা বলছেন। আর গুজব যদি ছড়ায় এই শাসক দলের লোকেরা আর পুলিশের লোকেরাই ছড়াচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, দেখুন বিরোধী দলনেতা হাইকোর্টে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য হাইকোর্ট থেকে আদেশ হয়েছে, কিন্তু তার আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিএসএফকে ডেকেছে কেন্দ্রীয় বাহিনী। তো আমি কি এটা বিশ্বাস করব যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর অনুমোদন না নিয়ে বিএসএফকে ডেকেছে? তার ডিএমএ চাকরিটা থাকবে তাহলে তারপর না, এবং যদি দেখে থাকেন অত্যন্ত মারাত্মক গরিত বেআইনি কাজ করেছেন। না, বেআইনি কাজ নয়, কিন্তু আমাদের এখানে যারা আইএস আইপিএস অফিসার আছে তারা আইন অনুসারে কাজ করে না, শাসক দলের নেতা নেত্রীরা যা চাইছেন সেই অনুসারে কাজ করে। আমাকে শেষ করতে দিন। তো এই যে ডাকলেন শাসক দল, তারপরে আজকে মুখপত্রে এবং মুখপাত্র বলছেন যে বিএসএফ দাঙ্গাবাজদের ঢুকিয়েছে। এই গুজব তো শাসক দল ছড়াচ্ছে। আপনি বলছেন এটাও গুজব? আচ্ছা অন্য কেউ করতো, অন্য কেউ বলতো, এই পোস্টগুলো বিভিন্ন রাজ্যের করে ছাড়তো, কোনো আপত্তি ছিল না। যদি সেটাই সত্যি হতো, বিভিন্ন রাজ্যের গুলো দেখানো হচ্ছে, কখনো সিএ, কখনো এই রাজ্যের, কখনো উত্তরপ্রদেশের, তাহলে সুকান্ত মজুমদার পোস্ট ডিলিট করলো কেন? ডিলিট করলো মানে তো মেনে নাও হলো যে এগুলো ফেক ছিল। ডিলিট করলো তার মানে কত ভয়ঙ্কর। রাজ্য বিজেপি সভাপতি পোস্ট করছে, কতটা ডেঞ্জারাস হতে পারে? কি বলছো ভাই? আমি আপনাকে বলছি, রাজ্য বিজেপি সভাপতি পোস্ট করছে, আমি ধরে নিয়েছি, আমি হ্যাঁ দ্রুত আপনি জিজ্ঞেস করলেন যে এই কেন গুজব ছড়ানো হচ্ছে। সেই ভদ্রলোক কোথায় সুমন, যিনি বলেছিলেন যে সরকারি সম্পত্তি পোড়ালে, পুলিশের গাড়ি পোড়ালে কপালে লক্ষ্য করে গুলি করবেন, তিনি আজকে কোথায়? আর তার কারণ তিনি ভোট পান, দুধের গায়ে ভোট চাইতো তৃণমূলের আগামী 2024-এ। আমরা ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এ রাজ্যের বিরোধীরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, এ রাজ্যের বিরোধীরা দায়িত্ব জ্ঞানহীন, কিন্তু আমি বলছি যে সেক্ষেত্রে দায়িত্বপূর্ণ ভূমিকা প্রশাসন পালন করছে। তো মুর্শিদাবাদের অশান্তিতে বারবার প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন থানার কাছে হামলা হওয়া সত্ত্বেও আসেনি পুলিশ। জানে বেঁচেছি, ওই ধরেন পাঁচির টপকে পালিয়েছি, গ্যাস দিয়েছে, কাঁচ ছুঁড়েছে, তারা ওই সব মারবো ধরবো, সব বাড়ি ছাড়ো, এগুলোই সব বলছে। কোথায় সব পুলিশ? তো ওদেরই পুলিশ। কে আসবে? পুলিশটা কার? পুলিশটা ওই মমতার পুলিশ, কেউ আসেনি। তবে শুধু স্থানীয় বাসিন্দা নয়, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের সুর শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের গলাতেও। এখানকার প্রশাসন যেভাবে গ্রাসরুটের মানুষকে ব্যবহার করছে, টাকা ছাড়া এরা কোনো কিছু করে না। দেখুন, আমি কলকাতা পুলিশের সিভিকে অনুরোধ করব যে আরো অনেকটা বেশি স্ট্রং হতে হবে, আরো বেশি এখানে ফোর্স বাড়ানো উচিত ছিল, এটা আমি অন্তত মনে করি। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ঘিরে মুর্শিদাবাদের নানা প্রান্তে ছড়িয়েছে হিংসার আগুন। গন্ডগোলের মাঝে পড়ে প্রাণ গেছে 3 নিরীহ মানুষের। এইসব ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, পুলিশের যে পার্সোনাল স্বার্থে যেভাবে এখানকার মাটিকে ব্যবহার করছে, থানাগুলোতে চেয়ারকে ব্যবহার করছে, তাদের একবার ট্রান্সফার করে আপনি হাওড়া জেলা বা দক্ষিণ দিনাজপুর জেলা বা উত্তর দিনাজপুর জেলায় নিয়ে যান। যে এই জেলাটাকে এত অবহেলিত বা এত করাপ্টেড অফিসারদের দিয়ে এই জেলাটা চালাবেন না। হুমায়ুন কবির যে অভিযোগ আনছে, এই অভিযোগের যদি সততা না পান, আপনি আপনার প্রশাসন দিয়ে আমাকে অ্যারেস্ট করে আপনি লক আপ করে দিয়েন। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে পুলিশি গাফিলতির অভিযোগে সরব হয়েছেন এই জেলারই এক সাংসদ ও আরেক বিধায়ক। উচিত ছিল আরো বেশি হয়তো এটাকে সক্রিয় হওয়া বা দেখা। পুলিশের সংখ্যাটা আমাদের এখানে গতকালকে প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল আর কি। যদি ঠিক সময় মতো সঠিক সংখ্যায় যদি পুলিশ পৌঁছতে পারতো তাহলে পরে এরকম ঘটনা হয়তো হতো না আর কি। সোমবার ভাঙড়েও হিংসাত্মক চেহারা নেয় ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ। সোনপুরে রাস্তার ওপরে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে, উল্টে দেওয়া হয় পুলিশের ভ্যান।
কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারল না কলকাতা পুলিশ প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলেরই বিধায়ক শওকত মোল্লা। আমি আশা করি কলকাতা পুলিশের নিয়ে আমরা গর্ব করি, সেই কলকাতা পুলিশকে এইভাবে মারধর এটা অত্যন্ত লজ্জাজনক। কলকাতা পুলিশের সিভিকে অনুরোধ করব যে আরও অনেকটা বেশি স্ট্রং হতে হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই সমস্ত সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আরও বেশি এখানে ফোর্স বাড়ানো উচিত ছিল, এটা আমি অন্তত মনে করি। খোদ তৃণমূল নেতারাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এই পরিস্থিতিতে সুর চড়াচ্ছে বিরোধীরাও। বিজেপি আবার বাম আমলে তুলনা টেনে পুলিশের প্রশংসা করে শাসক দলকে আক্রমণ শানিয়েছে। পুলিশকে যদি কাজই করতে না দেওয়া হয়, পুলিশ কি করবে? পুলিশ তো এর আগেও দাঙ্গা সামলেছে। যখন রামনবমী হলো, রাম মন্দির ভাঙা হলো, তখন এখানে ছিল বামফ্রন্ট সরকার, দাঙ্গা হয়েছে, ঝামেলা হয়েছে, সেসব দিন আমরা দেখেছি। আজ পুলিশের মধ্যে যারা যোগ্য অফিসার হয় ওদেরকে বসিয়ে রেখে ঘুণ ধরিয়ে দেওয়া হচ্ছে, নাহলে তাদের তাবেদারি করতে বাধ্য করা হচ্ছে। বাম জমানা নিয়ে দিলীপ ঘোষের কথা বলাটা খুব কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে বাম জমানার সময় দিলীপ ঘোষ বিজেপিটাই করতেন না, রাজনীতি সক্রিয় বিজেপি এটা দিলীপ ঘোষ করতেন না বাম জমানায়। ফলে উনি এই ভুল বিকৃত তথ্যগুলো দিচ্ছেন কেন? ওনার ধারণা আছে বাম জমানায় কতবার পুলিশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠে। চোখের সামনে খুন হয়ে গেছেন প্রিয়জন, অশান্তির আগুনে কারো ঘর জ্বলেছে, কেউ হারিয়েছেন রুজি রুটি, প্রাণ ভয়ে গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে গেছে। কোন রকমে প্রাণ মানটুকু বাঁচিয়ে এক কাপড়ে পরিবারের হাত ধরে ঘর ছাড়তে হয়েছে কাউকে। যে যন্ত্রণা উস্কে দিয়েছে দেশভাগ কিংবা ৭১-এর স্মৃতি। নববর্ষের দিনও তাদের চোখের জল বাঁধ মানছে না। বছরের প্রথম দিনেই মানুষগুলোর অসহায়তার জন্য দায়ী কারা? স্তম্ভিত যা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং সেটা অত্যন্ত নিন্দনীয়। এটা নিশ্চয়ই প্রশাসনিক বা পুলিশের ফেলিওর, বলতেই হবে। বছরে যাতে আর এরকম কোনো ঘটনা না ঘটে তার শপথ নেন। মানুষকে শুধু বলি শুভবুদ্ধি উদয় হোক এবং মানুষ যাতে পরস্পরের মধ্যে রেষারেষি করে আত্মনাশ না করেন, সেই জন্যই আবেদন থাকবে আমার। রাজ্যের যারা শাসক দল তারা এই ব্যবস্থাপনাটার, অর্থাৎ কেন্দ্রীয় শাসক দলের যে ব্যবস্থাপনা, হিংসার সম্পর্ক তৈরি করে দিয়ে নিজেরা মুনাফা লুটবে, পশ্চিমবঙ্গ দখল করবে, সূত্রপাত ঘটানোর চেষ্টা করছেন। রাজ্যের শাসক দল তার সুবিধা নেওয়ার চেষ্টা যেন না করেন এবং মানুষকে মানুষ বলে দেখে তার রাজ্যবাসী বলে মনে করে উভয় পক্ষকে ঐক্যবদ্ধ করে তাদেরকে বাঁচতে সাহায্য করুন। এক পক্ষকে বিপন্ন করে ভোট লাভের সুবিধা যেন পেতে না চান। শুধু সাধারণ মানুষ নয়, বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পায়নি পুলিশও। ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর, বাইক ভেঙে অগ্নিসংযোগ, বাদ যায়নি কিছুই। পরিস্থিতি নিয়ন্ত্রণ দূরে থাক, মুর্শিদাবাদে তো পুলিশকেই পালিয়ে দোকানের শাটার নামিয়ে লুকোতে দেখা গেছে। আইনের রক্ষকেরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? আমার নিজের বাড়ি মুর্শিদাবাদ জেলায়, তাই বিশেষ করে আরও 24 ঘন্টা খবর রাখার চেষ্টা করছি কি হচ্ছে না হচ্ছে। রাষ্ট্রের তো দায়িত্ব মানুষের, আমাদের জীবন রক্ষা করা, সম্পত্তি রক্ষা করা দায়িত্ব রাষ্ট্রের। আমরা তাদের ভরসায় থাকি, তাই যদি এই দায়িত্ব রাষ্ট্র পালন করতে ব্যর্থ হয়, সেই দায়িত্ব রাষ্ট্রকে স্বীকার করতেই হবে, এই দায়িত্ব প্রশাসনকে নিতেই হবে। মোদী সরকারের আনা ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের অশান্তির আঁচ ঠান্ডা হওয়ার আগেই অগ্নিগর্ভ হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। জ্বলেছে আগুন, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এই অবস্থায় বুধবার সুপ্রিম কোর্টে রয়েছে ওয়াকফ মামলার শুনানি। আর বুধবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মুয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত বুধবার ওয়াকফ আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। এই অবস্থায় বুধবার সকাল 11টা থেকে শুরু করে ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকেই নজর সকলের। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ইমাম মুয়াজ্জেমদের বৈঠকে থাকবেন পুরমন্ত্রী ফেরাদ হাকিম। এদিকে ওয়াকফ বিক্ষোভের নামে হিংসায় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মানুষ এখনো ঘরছাড়া। তার মধ্যে ওয়াকফ বিল নিয়ে ভোটাভুটির সময় তৃণমূলের একাধিক সাংসদের অনুপস্থিতি ঘিরে তাদের লোকসভা কেন্দ্রেই তৈরি হয়েছে ক্ষোভ। বীরভূমের পর এবার কোচবিহারেও স্লোগান উঠল তৃণমূল সাংসদের বিরুদ্ধে।
দীর্ঘ বিতর্ক ও আলোচনার পর 2রা এপ্রিল মধ্যরাতে ভোটাভুটিতে লোকসভায় ওয়াকফ বিল পাশ হয়। তৃণমূলের 3 সাংসদ শতাব্দী রায়, দেব এবং জগদীশ বর্মা বসুনিয়া এই ভোটাভুটিতে গড় হাজির ছিলেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট সামনে আসতে থাকে। রবিবার সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় কোচবিহার শহরে একটি মিছিল বেরিয়েছিল। সেই মিছিল থেকে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে স্লোগান ওঠে। সোমবার কোচবিহারের রাসলীলা ময়দানে নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সামনের সারিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুল জলিল আহমেদ। সেই প্রতিবাদ সভাতেও দেখা গেছে এই ধরনের প্ল্যাকার্ড, যেখানে তৃণমূল সাংসদের ছবির ওপর কাটাকুটি চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিলের বিরুদ্ধে আমাদের দল সর্বতভাবে বিরোধিতা করেছে, আমাদের সাংসদরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে। তো স্বাভাবিকভাবে কোচবিহারের সাংসদ তিনিও উপস্থিত থাকবেন, এটাই প্রত্যাশা ছিল। কেন তিনি থাকেননি সেটা তিনি দলকেই জানাবেন। ভোটাভুটিতে কেন তিনি অংশ নিতে পারেননি তার কারণও ব্যাখ্যা করেছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ। আমি ঈদের নামাজ উপলক্ষে এলাকায় মানুষের সঙ্গে সম্প্রীতির জন্য আমি দিল্লি থেকে চলে আসি এবং ঈদের নামাজ হয় 31 তারিখ। 1 তারিখ আমি মেসেজ পাই 2 তারিখে ওয়াকফ বোর্ডের বিলটা উঠবে, কিন্তু যে সময় আমি মেসেজ পাই সেই সময়ে আর দিল্লি যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ মেসেজটা আমি যে সময় পাই সে সময় 1:45 বাজে। যদিও তার বিরুদ্ধে স্লোগান ওঠার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কোনো মন্তব্য করতে চাননি কোচবিহারের তৃণমূল সাংসদ। কোচবিহারের সাংসদ এই সংখ্যালঘু ভোটেই তড়িপাড় করেছেন। উনি লোকসভার সাংসদ হয়েছেন, উনি প্রকৃতপক্ষে ওয়াকফ বিলের পক্ষেই। উনি চেয়েছেন সংখ্যালঘুদের উন্নতি হোক, সেই জন্যই উনি ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। এটা বিজেপির নৈতিক জয় হয়েছে। এর আগে বীরভূমে ওয়াকফ বিরোধী মিছিলে স্লোগান উঠেছিল আরেক তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের আগুন পুরোপুরি নেভার আগেই সোমবার সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তির আগুন জ্বলে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাদের একের পর এক মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান। সেই ঘটনার আঁচে মঙ্গলবার পয়লা বৈশাখও থমথমে ভাঙড়। সাধারণ মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। ভাঙড় এখনো ভয়ের আতঙ্কে আছে, মনের একটা আতঙ্ক তো আছে আমাদের। ভয় লাগে না, ভোর রাত ঘুমোতে পারিনি ভয়তে, মনে মনে হাতে কি হবে না কি করবে। সোমবার অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের সোনপুর বাজার এলাকা। মঙ্গলবার সেই সোনপুর বাজারের ছবিটা অনেকটাই আলাদা। চেনা ভিড় নেই, অনেক দোকানই খোলেনি। সকাল থেকেই কিন্তু পরিস্থিতি বেশ খানিকটা থমথমে। সোনপুর বাজার এই সময় কিন্তু একেবারে জমজমাট থাকে। বেশ কিছু দোকানপাট খুলেছে ঠিকই, তার মাঝেই কিন্তু বেশ কিছু দোকানপাট ইতিমধ্যেই দোকানিরা বন্ধও করে দিচ্ছেন। তুমি দেখতেই পাচ্ছ দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। সাধারণ মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তাড়াতাড়ি বন্ধ করছি। হ্যাঁ, ভয়ের মধ্যে তো অবশ্যই থাকতে হবে। ভয় আতঙ্কে আছে, অনেকে খরিদ্দার আসেনি। পুলিশ থেকে আমরা যদি এরকম ধরনের ঘটনা হয় তাহলে আমরা কি নিরাপত্তা আমাদের কমই আছে। তো মার্কেট ফাঁকা হয়ে গেছে, থেকেই বা কি করবো, আতঙ্ক কোন দিকে ঝামেলা কোন দিকে যাবে এখনো তো বুঝতে পারছি না। কিছুটা ভয়ের মধ্যে আছে। পুলিশ রয়েছে, তবু ভয়ের চোটে ঘুম উড়েছে ভাঙড়ের বাসিন্দাদের। আমরা সন্ধ্যা হওয়ার আগে আমরা তালা মেরে দিচ্ছি ভয় থেকে, আমাদের এমনি ভয় লাগতেছে। এই ফের আবার 2 দিন পরে ফের মিটিং হবে, আমাদের ওই রকম ভয়ে তো চলতে হবে। রাজ্যের মধ্যে একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে আইএসএফ, আর সোমবারের তাণ্ডব নিয়ে পুরো দায় আইএসএফ এর ওপর ঠেলে একটি ভিডিও সামনে এনেছেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ও বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে এই রকম যে পরিস্থিতি হয়ে উঠলো, কি জানতে পারলেন, কি হয়েছিল? আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, কিভাবে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সেখানে পুলিশের উপর আক্রমণ করেছে। বিচারে পুলিশের উপরে যেভাবে আক্রমণ করা হলো আমরা তীব্র নিন্দা করছি। ঠিক যেভাবে পঞ্চায়েত নির্বাচনের সময় এখানে ভোট গণনার দিনে 3 জনকে বিশেষ করে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালিয়ে এই আইএসএফ এর লোকেরা সেন্ট্রাল ফোর্সে একজন অ্যাডিশনাল এসপি একজন কনস্টেবলকে গুলিবিদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে গতকাল পুলিশের উপর তারা নির্বিচারে আক্রমণ করে
প্রায় 5টা মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি ঘোড়া পুড়িয়ে দিয়েছে। ফলে আমরা এর তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে আমি কলকাতা পুলিশের সিপিকে অনুরোধ করব যে অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমাকে তো অনেক কিছু বলবে, ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে, তো দাঁড়ান ইনভেস্টিগেশন কোথায় যে শেষ করি আমরা দেখাবো। আমরাও তো আছি, আমরাও আইনকে মান্যতা দিয়ে চলি, ছাড়ার জায়গা নয়। আমাদের নিরস কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছে, কি মনে হচ্ছে আমরা ছেড়ে দেবো? আমরা আইনে বিশ্বাস করি, আইনের মাধ্যমে এটাকে খুঁজে বার করব। হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভাঙড়েও কি সেই ছবি দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে আবার নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লাকে একযোগে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মমতার পুলিশ আক্রান্ত হয়েছে, মমতাকে চাইতে হবে। আমি কেন্দ্রীয় বাহিনী সেখানেই চাইব যেখানে হিন্দু আক্রান্ত। ওটা তো নওশাদ মোল্লার সঙ্গে শওকত মোল্লার লড়াই। দিশাহীন কথাবার্তা। এই যে বিধানসভায় বিরোধী দলের মধ্যে তো এই শুভেন্দুবাবুদের দল রয়েছে, নওশাদ রয়েছে, এখানে এমন কোনো আন্দোলন হবে কেন যেখানে মানুষ জনজীবন বিপর্যস্ত হবে, সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত হবে, এবং সেই ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এমন খারাপ কাজ করে দেবে যেটা আবার বিজেপি রাজনীতিতে ইস্যু হিসেবে ব্যবহার করবে। সোমবারের অশান্তির ঘটনায় ধরপাকড় চালিয়ে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধাদান সহ একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত 9 জনকেই 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত।